গল্প বসন্ত বিলাস। লেখিকা আমিনা আফরোজ। এই অভিবাদাটা উল্টা না আর একবার। পিছন থেকে ফিস ফিসিয়ে এলো কণ্ঠস্বরটা। অভিঘার বুঝে চুপ করে রইল, পিছন ফিরে তাকালো না। ঠিক তখনই আবারও ফিস ফিসিয়ে এলো কণ্ঠস্বরটা। এবার শব্দ, বর্ণ, এমনকি বাক্য সম্পূর্ণটাই আলাদা। বিশ্বাস কর, তখন একটুও দেখতে পাইনি। এই তোর কসম কেটে বলছি। কসমের কথা শুনে মেজাজটা খিচে গেল অভির। অভি বিরক্ত হয়ে আর চোখে একবার তাকালো অবিনাশ স্যারের দিকে। অবিনাশ হালদার অভিদের স্কুলের গণিতের শিক্ষক। এমনিতে স্বভাবে অবিনাশ বাবু ঠান্ডা শান্ত স্বভাবের হলেও রেগে গেলে আগুন হয়ে যান। তখন আর দিন দুনিয়া খেয়াল থাকে না ওনার। পরীক্ষার হলে অন্য শিক্ষকদের মতো তিনি করা গার্ড দেন না, তবে কেউ যদি বেয়াদবি করে তবে তার হিসেব আলাদা। এই যেমন এখন তিনি চারকোনা কাঠের টেবিলের মাথা রেখে চুপচাপ বসে আছেন আর মাঝে মাঝে গোল গোল চোখ দিয়ে একবার শিক্ষার্থীদের দিকে তাকাচ্ছেন। আরে ওদিকে কি তাকাচ্ছিস? ও বেটা দেখবে না? দেখছিস না কেমন চুপচাপ বসে বসে ধ্যান করছে? তুই বরং খাতার পাতাটা উল্টা। এখন পর্যন্ত কিছুই লিখতে পারিনি, আমার যে কি হবে আজ। তুইও। আর কথা বাড়ায় না অভি। চট করে খাতার পাতা উল্টিয়ে রেখে দেও। অভিযানে মেহুলের মাথায় সিট আছে, তাই তো একবার কথা শুরু করলে আর থামতে চায় না। এই তৃতীয় লাইনটা কি লিখেছিস রে? কিছুই বুঝতে পারছি না। তোকে কতবার বলেছি যে হাতের লেখা একটু বড় করবে আর ওভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লিখবি না। আমার বুঝতে বড্ড অসুবিধা হয়। অভিদম খিচে চুপচাপ বসে থাকে। মাথা ভেতর চিনচিনের আগের সৃষ্টি হচ্ছে। অভি নিজেকে সামলিয়ে আবারও লেখা শুরু করলো। মেহুলের কথা কানেই তুলল নাও। মেহুল অভির রাগের কারণ বুঝতে পেরে বলল, সরি সরি সরি, আর এভাবে তোকে বলবো না বাবু। তবুও এবারের মতো আমায় বাঁচিয়ে নে। তুই তো জানিস পরীক্ষায় ভালো না করলে মা আমাকে ঠেঙাবে। অভি এবার খানিকটা বিরক্ত হলো। মেহুলের যে লাজ লজ্জা ভয় ডর কিছুই নেই, এ কথা জানে অভি। অভি ধপ করে খাতার পাতা বন্ধ করে মেহুলের দিকে মুখ ঘুরিয়ে বলল, এই তুই কে রে? পরীক্ষা শুরু থেকে শুধু দেখেই যাচ্ছিস, এখন অব্দি নিজের জ্ঞানে তুই একটা শব্দও তো বোধ হয় লিখতে পারিসনি। ঠোঁটটা জিহ্বা দিয়ে ভিজিয়ে মেহুল আকাশকে বলল, এই যা তো কয়েকটা প্রশ্নের উড়ি তো দেখিয়েছিস, তবুও এমন একটা ভাব করছিস যেন কিনা কে দেখাচ্ছিস। মেহুলের এমন ভেঙিয়ে বলা কথাগুলো শুনে অভির থিতিয়ে রাখা রাগটা আবারও মাথাচাড়া দিয়ে উঠল। রাগত স্বরে একটু জোরেই বলল, মারবো টেনে এক চড়, তখন দেখবি। অভির কথা মাঝ হতেই থেমে যায় একটা গম্ভীর স্বর শুনে। বলছি, তোমরা কি তোমাদের বাকি আলাপ এইখানেই শেষ করবে? করলে বলো, আমি বেরিয়ে যাই। গম্ভীর কণ্ঠস্বর শুনে আর কোন বাড়তি কথা বলেনি অভি। সামনের দিকে ঘুরে বসেছিল, কিন্তু বাদ সাধে মেহুল। এটা তো সবাই জানে যে পরীক্ষার হলে দেখানোর সময় স্যারের কাছে ধরা পড়লে মলিন মুখে 1000 বার স্যারকে অনুরোধ করতে হয় যেন স্যার বাকি পরীক্ষাটা দিতে দেয়। মেহুল করেছে ঠিক তার উল্টো। অবিনাশ স্যারকে আবোলতাবোল বলে আরো বেশি রাগিয়ে দিয়েছে। ফলস্বরূপ আজ আর বাকি পরীক্ষা দেওয়া হয়নি দুজনের। ঘাড় ধরে পরীক্ষার হলো দেখে ওদের বের করে দিয়েছে অবিনাশ স্যার। পরীক্ষা দিতে না পারায় অভি মেহুলকে রেখে আগেই বেরিয়ে এলো। অভিদের স্কুলের মাঠের একপাশে এক বিশাল বড় কৃষ্ণচূড়ার গাছ রয়েছে। অভি হলো থেকে বেরিয়ে সেই গাছের নিচে এসে দাঁড়ালো। মনে মনে বেশ কয়েকটা গালি দিল মেহুলকে। কি দরকার ছিল স্যারকে রাগানোর? যেটুকু লিখেছে তাতে পাস হবে কিনা সন্দেহ, অথচ আজকের প্রশ্নটা বেশ কমন পড়েছিল অভি। বাড়িতে গিয়ে নির্ঘাত মায়ের হাতে বেদম ঠেঙ্গানি খাবে আজ সে। কি ভাবছো লালটু? মেহুলের হেয়ালি কথায় রেগে যায় অভি। মনে মনে বলে, বাদরি অসভ্য ছোট লোক মেয়ে একটা। মেহুল হয়তো অভির মনের কথাগুলো বুঝতে পারে, তাই অভির পাশে এসে ওর কাঁধে হাত রেখে বলে, গালি দিচ্ছিস বুঝি? দে না আরো দে। ওসব ছোটবেলা থেকে শুনে শুনে অভ্যেস হয়ে গেছে। তুই বরং অন্য কিছু ট্রাই কর। অভি কিছু বলে না। গড়গড় করে স্কুলের গণ্ডি পেরিয়ে চলে যায় মেইন রোড বরাবর। মেহুল অভির পিছু পিছু আসে। অভি যখন রাস্তা পার হতে যাবে ঠিক তখনই অভির বাম হাতে টান পড়ে। অভি বাম দিকে মুখ ফেরাতেই মেহুল হাতের আঙ্গুল দিয়ে দূরের একটা দোকান ইশারা করে বলে, এই অভি আচার খাবি? অভি হাত ছাড়িয়ে নেয় মেয়েটির কাছ থেকে, তারপর মাথা দুই দিক নাড়িয়ে বলে, একদমই না, ওসব পচা বাসি খাবার আমি খাবো না।
আর তোর মতো উনচণ্ডীর সাথে তো আরো খাবো না। মেহুল আবারও অভির হাত ধরে বলল, এরে বাবা, তুই যদি না খাস তবে তো আমি পাপী হয়ে যাব। ভয়ঙ্কর এক পাপ লাগবে আমার গায়ে। হাজার হলেও পরীক্ষার হলে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিস আমায়। তোকে কি আর না খাইয়ে ছাড়তে পারি বল? হাজার হলেও তুই উচ্চবিত্ত বামনের ছেলে, আর আমি হলাম কি না একটা সাঁওতাল মেয়ে। একেবারে নিচু জাত। কানের গড়ায় এমন একটা চটকানি মারবো না যে নিজের নামই ভুলে যাবি তুই। আমি যাব না তোর সাথে, আর শোন, বাড়ি গিয়ে আমি কাকিমাকে বলে দিব সবটা। পা দুটো ভেঙে নলা করে দিব আমি তোর। বেয়াদব ছেলে কোথাকার। স্কুলে আসার সময় কামরাঙ্গা দেখে এসেছি দোকানে, নিশ্চয়ই এতক্ষণে সেগুলো কেটে রেখে দিয়েছে। চল মনা কাকার দোকানে চল বলছি। কথাটা বলেই অভির হাত ধরে মেহুল ছুট লাগালো রাস্তার পাশে ছোট্ট দোকানটায়। অভি দৌড়াতে দৌড়াতে জোরে বলতে লাগলো, হ্যাঁ রে মেহুল, খাওয়া ছাড়া আর কিছু মাথায় থাকে না তোর। সব সময় শুধু খাওয়া আর খাওয়া। গতকাল তোকে পড়ার কথা জিজ্ঞেস করাই বললি সব পড়া নাকি তোর শেষ, এখন নাকি পরীক্ষার হলে গিয়ে খাতায় বাধা ভরে একেবারে গড় গড় করে লিখে দিবি। এই তোর গড় গড় করে লেখার নমুনা। একটা অক্ষরও তুই নিজের জ্ঞানে লিখিসনি তুই। বইয়ের 1-2 পাতা উল্টিয়েও তো দেখতে পারিস। এজন্য তো তুই আছিস ডার্লিং, আমার একমাত্র অন্ধের যষ্টি। তোর ন্যাকামি শেষ হয়েছে, তবে খাওয়া এবার। এরপর আর কোনো কথা হয় না দুজনে মাঝে। হাত ধরে ওরা দুজনে হেঁটে চলে রাস্তা বরাবর মনা কাকার দোকানের দিকে। মনা কাকার দোকান ওদের স্কুলের স্থায়ী ছোট ক্যান্টিনের মতো। কি নেই সেই দোকানে? বাদাম ভাজা, আচার, আলু কাবলি, কদবেল, কামরাঙ্গা, ঝালমুড়ি, ফুচকা, চটপটি কি নেই সেখানে? বড় অমায়িক ভদ্রলোক মনা কাকা। সবার সাথেই হাসি মুখে কথা বলে। কখনো কোন দিন মনা কাকাকে কারো সাথে কথা কাটাকাটি করতে দেখেনি ওরা। ছোট ছাউনির ভেতরে ঢুকেই মেহুল হাত ছাড়ল। কাকা, একটু টকটক ঝাল ঝাল করে কামারাঙ্গা মেখে দাও তো। মনা কাকা ওনার স্বভাবতই মিষ্টি হাসলেন খানিকটা। তারপর ঝটপট হাত চালাতে লাগলেন। মেহুলও অভি ছাউনির ভেতরে রাখা টুলগুলোতে গিয়ে বসল। মনা কাকার দোকানে তখন ব্যাপক ভিড়। অভিরা বসার মিনিট খানেক পরেই মনা কাকার দুটো ঠোঙ্গা হাতে ওদের কাছে এলো। অভি আর মেহুল মনা কাকার হাত থেকে ঠোঙ্গা দুটো নিতেই মনা কাকা বলে উঠল, এই আইজ না তোমাগর পরীক্ষা আছিল? তোমরা পরীক্ষা না দিয়া এখানে কি করো? অভি মনা কাকার কথা শুনে চোখ রাঙায় মেহুলকে। মেহুল অভিকে পাত্তা না দিয়ে মনা কাকার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, পরীক্ষা দিয়েছি তো। আজ এত ভালো পরীক্ষা দিয়েছি যে সবার আগে বেরিয়ে এসেছি আমরা। তা পরীক্ষা ভালো হয়েছে তো মা? ফাটাফাটি হয়েছে কাকা। মনা কাকা চলে যায়। অভি রেগে মেগে মেহুলের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দেয়। মেহুল ব্যথায় কোকিয়ে উঠে পর মুহূর্তেই খাওয়ায় মন দেয় যেন কিছুই হয়নি। অভিও মেহুলের দেখা দেখি কামরাঙ্গা মুখে দেয়, কিন্তু ঝালের চোটে অভির চোখে পানি চলে আসে। মেহুল অভির অবস্থা দেখে মিটিয়ে হেসে বলে, কিরে কাকাকে আরো একটু ঝাল দিতে বলবো নাকি? পিঠে কি আবারও দুম করে তাল খেতে ইচ্ছে হয়েছে? ছিছি, আগে তোর ওইনাকে দেওয়া হাতটা ধুয়ে আয়, তারপর আমার গায়ে হাত দিবি। তবে রে, খবরদার, তোর ওই হাত যদি আমার গা ধুয়েছে তবে বুঝবি আমি কি জিনিস। কথাটা বলেই মেহুল আবারও হাত ছেড়ে বলল, ও কাকা, আমাকে আরো একটু ঝাল দাও তো। বাচ্চা পোলাপানা আবার ঝাল খেতে পারে না। নীরবে অপমানটা সহ্য করে নিল অভি। ভুল কিছু বলেনি মেহুল। ঝাল একেবারেই সহ্য করতে পারে না অভি। ঝালের বদলে যদি রসগোল্লা দেওয়া হয় অভিকে, তবে অভি একা এক হাঁড়ি নামিয়ে ফেলতে পারবে। রসগোল্লার কথা মনে হতেই অভির চোখ চকচক করে উঠল। হাতে কামরাঙ্গার ঠোঙ্গা নিয়ে দুজনে এলোমেলো পায়ে এগিয়ে চলল বাড়ির দিকে। অভিদের বাড়ির সামনে পড়ে একটা সরু কানাগলি। কানাগলি বলার কারণে গলিতে কোন গাড়ি চলাচল করে না। গলিটা মানুষের হাঁটার উপযোগী। কোন রকমে মানুষ চলাচল করে। সেই গলিতে হাঁটতে হাঁটতেই অভি গম্ভীর স্বরে বলল, হ্যাঁ রে মেহুল, পাস করবো তো। বাকি পরীক্ষা তো দিতেই পারলাম না। মেহুল অভির পিছনে পিছু পিছু হাঁটছিল। সংকীর্ণ এই গলিতে একসঙ্গে দুজন হাঁটবার জন্যেই। অভির কথা শুনে উদাস গলায় বলল, তুই আছিস পাস নিয়ে আর আমি আছি মায়ের ভয়।
ভাব অভিমা যদি আজকের ঘটনাটা জানতে পারে তবে কি হবে আমার? আমাকে তো ঠেঙ্গিয়েই বাড়ি থেকে বের করে দিবে। যদি বাড়ি থেকে আমায় বের করে দেয় তবে কোথায় যাব আমি? এই অভিশন মা যদি সত্যি সত্যি আমাকে বাড়ি থেকে বের করে দেয় তবে আমাকে তোর বাড়িতে একটু ঠাঁই দিস কেমন? অভি ঈষৎ রেগে বলল, সবকিছু হয়েছে তোর জন্য। আমার জন্য মানে? কি করেছি আমি? অভি ঠোঁট ফুলিয়ে বলল, বাহরে তুই যদি তখন স্যারের সাথে ওভাবে তর্ক না করতিস না হলে কি স্যার আমাদের বের করে দিত বল? আরে বাবা, পরীক্ষার হলে যখন অন্যের খাতা দেখতে গিয়ে ধরা পড়েছিস তখন একটু মাথা নিচু করে কাঁদো কাঁদো হয়ে স্যারের কাছে মিনতি করবি তা না? বেশ করেছি, গলাবাজি করেছি। আরে বাবা, পরীক্ষার হলে দেখাদেখি করাটা আমাদের জন্মগত অধিকার। উনি সেই জন্মগত অধিকারে হস্তক্ষেপ করবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? কাবি নেই। এ মেহুল কখনোই তার অধিকারের ওপর অন্য কারো হস্তক্ষেপ মেনে নিবে না। মেহুল নাটকের মতো করে এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল। বেশ বড় একটা ভাষণ দিয়ে রীতিমত এখন ক্লান্ত মেহুল। অভি সামনে থেকেই শুনছিল মেহুলের এই লম্বা চওড়া ভাষণ। অভি মনে মনে এক বেদম খিস্তি দিল মেহুলকে। আর পরীক্ষার হলে ছাত্ররা দেখাদেখি করলে তাদের খাতা কেড়ে নেওয়াটাও স্যারদের জন্মগত অধিকার। পিছন থেকে ভরাট কণ্ঠস্বর শুনে চমকে উঠল মেহুল ও অভি দুজনেই। সেকেন্ডের মাঝে ওরা দুজনে হাঁটা থামিয়ে বিদ্যুৎ গতিতে পিছন ফিরে তাকালো। একটা অতি পরিচিত মুখ ওদের চোখের রেটিনায় ধরা দিল। অভি দুপা পিছিয়ে গেল। মেহুল মিনমিনিয়ে বলে উঠল, কাকু তুমি? মেহুলদের পিছু পিছু আসছিলেন মৃণাল ঘোষ। এতক্ষণ চুপটি করে ওদের দুজনের কথা শুনছিলেন তিনি। তবে মেহুলরা মৃণাল বাবুর উপস্থিতি বুঝতে পারেনি। মৃণাল ঘোষ সম্পর্কে অভির বাবা। একটা বেসরকারি ব্যাংকে চাকরি করেন তিনি। বেশ ভালোই টাকায় মাইনে পান তিনি। এছাড়া বড় বাজারে কয়েকটা দোকান আছে ওনার নামে। সব মিলিয়ে একজন সচ্ছল মানুষই বলা চলে ওনাকে। অভি ওর বাবাকে দেখে ভয় ভয় বলল, বাবা তুমি? আজ্ঞে আমি। কেন আসতে পারি না নাকি? না মানে কাকু, অভি কথাটা ওভাবে বলতে চাইনি। আসলে তুমি তো এ সময় বাড়ি ফিরো না তাই। প্রতিদিন ফিরি না বলে কি আজ ফিরতে পারবো না? তাছাড়া রোজ রোজ তো আর ছেলের স্কুল থেকে আসে না তাই না? যেসব ছেলে মেয়েদের স্কুল থেকে পিতামাতার কাছে কল আসে সেসব বাবারাই তাড়াতাড়ি বাড়ি ফিরে, বুঝেছ? দুজনে চুপ করে দাঁড়িয়ে থাকে। তবে মেহুল বলে ওঠে, মানে? মানেটা এবার বাড়ি গিয়ে বলবো। তোরা কি কোন দিনও শুধরাবি না? তোদের আর কত বাদরামি আমি ঢেকে রাখবো বলতো? কাকু বিশ্বাস করো, আজ আমাদের কোন দোষ ছিল না। ওই ভুড়িওয়ালা টাকলা। মৃণাল ঘোষের আকস্মিকভাবে কান টেনে ধরায় মেহুলের কথা মাঝ হতেই থেমে যায়। মৃণাল বাবু দুজনের কান টেনে বললেন, চল বাড়ি চল, বাকি কথা বাড়ি গিয়ে হবে। বলেই মেহুলদের কান ধরে হিরোহির করে টেনে নিয়ে যেতে লাগলেন বাড়ির দিকে। কাকু লাগছে তো, কানটা তো ছাড়ো। এভাবে কান টেনে রাখলে তো কানটা লম্বা হয়ে ঝুলে যাবে। তখন এই লম্বা কানওয়ালা মেয়েকে কে বিয়ে করবে? ও কাকু, আমার এত বড় ক্ষতি তুমি করো না গো। তুই এত ড্রামা কুইন হলি কিভাবে? আমি তো তোকে দেখি আর মাঝে মাঝে ভাবি তোর কাকিমার ওই টিভির আলতু ফালতু সিরিয়াল না দেখে যদি তোর ড্রামা দেখতো তবে বেশি মজা পেত। অভি ওর বাবার কথা শুনে ফিক করে হেসে দিয়ে। মেহুল একবার রাগি রাগি চোখে তাকালো অভির দিকে। মৃণাল বাবু অভির কানটা আরো খানিকটা জোরে চেপে বললেন, তুই ফিক ফিক করে হাসছিস কেন হতচ্ছাড়া? দিন দিন শুধু গায়ে গতরে বড় হচ্ছিস কিন্তু বুদ্ধি আর হলো না। বাড়ি চল, দুটোয় আজ মজা বোঝাবো। রাত 8টা। অভি আর মেহুল গলা ফাটিয়ে পড়ছে। তবে অভি আর মেহুলের শাস্তি হয়েছে, আজকের রাতটা ওদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া মুখস্থ করতে হবে। বাড়ি ফিরে মৃণাল বাবু কাউকে ওদের এই কুকীর্তির কথা বলেননি, তার পরিবর্তে দিয়েছেন এমন কঠোর শাস্তি। মেহুল কাকুর দেওয়া শাস্তি মাথা পেতে নিয়েছে। 2-4 ঘন্টার পরিবর্তে যদি মায়ের ঠেঙ্গানির হাত থেকে বাঁচা যায় তবে এই ভালো। অভির মন খারাপ ছিল। জীবনের প্রথম আজ বাবার সামনে অপরাধী হয়ে দাঁড়িয়ে আছে ও। আগামীকাল অভিদের ইংরেজি পরীক্ষা আছে। দাঁড়িয়ে পড়তে পড়তে একসময় ওদের দুজনের জীবনী এসে যায়। মৃণাল বাবু ওদের থেকে একটু দূরে সোফায় বসে খাতায় কি সব আঁকিবুকি করছেন আর মাঝে মাঝে দুজনকে বলছেন, কি রে, চুপ করে গেলি কেন দুটো? জোরে পড়, শুনতে পাই না তো?
মৃণাল বাবুর ধমকানোতে ওদের জীবনী কাটে খানিকটা, তারপর আবারও খানিকটা সময় জোরে জোরে পড়ে দুজনে। এভাবেই কেটে যায় আরো 3টে ঘন্টা। সময় চলছে তার নিয়মে। সন্ধ্যা রাত পেরিয়ে আসে গভীর রাত। মৃণাল বাবুর স্ত্রী মৃন্ময়ী ওদের মৃণাল বাবুর উদ্ভট শাস্তির হাত থেকে বাঁচিয়ে নিয়ে যান। দুজনকে ডাল ভাত খাইয়ে চলে যান স্বামীর কাছে। এদিকে মৃণাল বাবুর কাছ থেকে ছাড়া পেয়ে অভি আর মেহুল এক ছুটে চলে যায় ছাদে। অভিদের ছাদটা বেশ বড়। ছাদের এক পাশটায় লাগানো আছে কিছু ফুলের গাছ, যাদের মধ্যে একটা বেলি ফুলের গাছও আছে। বর্ষাকালের এই সময়টাতে সে গাছে থোকায় থোকায় সাদা রঙের ফুল ফুটে থাকে। বেলি ফুল মেহুলের খুব প্রিয়। এ কারণেই মেহুল নিজের হাতে লাগিয়েছে গাছটা। তবে গাছের যত্ন নেয় অভি। ফুল গাছগুলোর গা ঘেঁষে টাঙানো হয়েছে একটা দোলনা। দোলনাতে অনায়াসে দুজন বসে দোল খাওয়া যায়। দোলনাটাও মেহুলের জন্য করে দিয়ে মৃণাল বাবু। মৃণাল বাবু আর মেহুলের বাবা ছিলেন ছোটবেলার বন্ধু। মেহুলের বাবা সাঁওতাল বলে গ্রামের ছেলেপেলেরা খুব একটা মিশতে চাইতো না ওনার সাথে। কিন্তু মেহুলের বাবা ছিল তুখোড় ছাত্র। স্কুলে 1 রোল থেকে কখনো 2 রোল হয়নি ওনার। সেই স্কুল লাইফ থেকে মৃণাল বাবু আর অশোক ভট্টাচার্য ছিল প্রাণের বন্ধু। স্কুল জীবন শেষে ভার্সিটি জীবনও একই সাথে কেটেছিল দুজনের। শিক্ষা জীবন শেষে 2 বন্ধুতে মিলে একই কর্মসূত্রে আছেন। বাড়িও করেছেন পাশাপাশি। ওদের বন্ধুত্ব দেখে অবশ্য অনেকেই টিটকারি মারেন, তবে এতে ওনাদের বন্ধনে কোন পরিবর্তন আসে না। আজ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। চাঁদের শুভ্র আলোয় ভেসে যাচ্ছে চরাচর। দোলনায় বসে অভি আর মেহুল চাঁদের আলো গায়ে মাখছে। ঝিরিঝিরি হাওয়া এসে দোল খেলে যাচ্ছে ওদের গায়ে। বেলি ফুলের করা মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে অপার্থিব জগৎ সৃষ্টি করেছে। গভীর রাত, চারিদিক শুনশান নীরবতা, পূর্ণ জ্যোৎস্না, মৃদু হাওয়া, কানে হেডফোন, প্রিয় গান আর পাশে প্রিয় মানুষ। মেহুল মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ছেলেটার দিকে। আচ্ছা, ছেলেটা কি ওর এই সুপ্ত ভালোবাসার কথা কখনোই জানবে না? বুঝবে না মেহুলের দুচোখের ভাষা। নিজের মনকেই প্রশ্ন করে মেহুল, কিন্তু কোনো উত্তর পায় না। কয়েকদিন পরের কথা। সেদিনের সেই জ্যোৎস্না স্নাত রাতের পর কেটে গেছে 10 দিন। এই 10 দিনে শেষ হয়েছে অভিদের পরীক্ষা। বাকি পরীক্ষাগুলোতে আর কোনো সমস্যা হয়নি অভিদের। পরীক্ষা শেষে আবারও যথারীতি শুরু হয়েছে ক্লাস। প্রতিদিন সকালে কোনো রকমে নাকে মুখে কড়া দিয়ে ব্যাগ কাঁধে ফেলে অভি আর মেহুল বেরিয়ে পড়ে স্কুলের উদ্দেশ্যে। সারাদিন একটানা 6টা ক্লাস শেষ করে অভি আর মেহুল প্রথমে যায় মনা কাকার দোকানটায়। সেখান থেকে কখনো ঝালমুড়ি, আবারও কখনো বা টক আচার কিনে রাস্তা দিয়ে খেতে খেতে দুজনে দুজনের হাত ধরাধরি ফিরে আসে বাসায়। এটাই ওদের দুজনের নিত্যদিনের রুটিন। আজও অভিদের রুটিনের কোন হেরফের হয়নি। অভিরা যখন স্কুলে গিয়ে পৌঁছলো তখন ঘড়ির কাঁটা প্রায় 10-এর ঘরে। ওদের ক্লাস শুরু হয় 10টায়। ওরা দুজনে দৌড়ে ক্লাসরুমের দিকে ছুটলেও শেষ রক্ষা হয়নি। ওদের আগেই অবিনাশ বাবু ক্লাসে ঢুকে গেছেন। অবিনাশ বাবু ক্লাসে ঢুকবার পর আর কাউকে ক্লাসে ঢুকতে দেয় না। যারা অবিনাশ বাবুর ক্লাসে ঢুকতে পারে না তাদের দেখা যায় ক্লাসরুমের সামনে কান ধরে দাঁড়িয়ে থাকা অবস্থায়। সেই কান ধরা অবস্থায় তাদের দাঁড়িয়ে থাকতে হয় ক্লাস শেষ হওয়া অবধি, অর্থাৎ পাক্কা 45 মিনিট। আজ মেহুলদেরও ঠাঁই হয়েছে ক্লাসরুমের সামনে। অবিনাশ স্যার ওদের কান ধরিয়ে তো রেখেইছে, তার উপর সেদিন পরীক্ষার হলে বেয়াদবি করার জন্য আজ ওদের শাস্তি স্বরূপ এক পায়ে দাঁড়িয়ে রেখেছে। অভি আর মেহুল অবিনাশ স্যারের শাস্তি স্বরূপ এক পায়ে দাঁড়িয়ে আছে। মেহুল মনে মনে বেশ বিরক্ত স্যারের ওপর। সেদিনকে খাতা কেড়ে নিয়েও কি শাস্তি দেওয়া হয়নি যে আজ আবার নতুন করে এক পায়ে কান ধরে দাঁড়িয়ে রেখে শাস্তি দিতে হবে? ক্লাসের সামনে দিয়ে যতজন টিচার যাচ্ছেন তারা সকলেই ওদের দুজনকে এভাবে এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখেই যে মিটমিট করে হাসছে, এটা মেহুল বেশ ভালোভাবেই বুঝতে পারছে। মেহুল এইবার রাগে কটমট করে অভির দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আমাদের এভাবে সবার সামনে অপমান করলো তো, দেখ এবার ওই টাকলার কি অবস্থা করি আমি। মেহুলের সঙ্গে পামঙ্গা চেহেনা পারেগা হহুত প্যারা। এই এক মুদ্রা দোষ মেহুলের। কথায় কথায় বাংলা আর হিন্দি মিক্স করে জগা খিচুড়ি বানিয়ে ফেলেও। এ নিয়ে কম ঝগড়া বাঁধেনি ওদের দুজনের, কিন্তু জেগে সেই রয়ে গেছে। মেহুলের এই মুদ্রাদোষ ছাড়েনি, বরং বেড়েছে খানিকটা। আগে শুধু বাংলা আর হিন্দি মিক্স করে জগা খিচুড়ি বানাতো, এখন বাংলা আর হিন্দির পাশাপাশি যোগ হয়েছে ইংরেজি। কথায় কথায় ভুলভাল ইংলিশ বকে চলে মেয়েটা।
অভিবাদ সাথে মাঝে মধ্যে, কিন্তু মেহুলের বাংলিশ বলা থামে না। চলন্ত ট্রেনের মতো চলতেই থাকে। এই কি করবি তুই? দেখ, এমনিতেই কিন্তু তোর কারণে বেয়াদবি না করেও আমি অপরাধী শাস্তি ভোগ করছি। হাত জোর করে বলছি, আর ঝামেলা বাড়াস না। ভিতুর ডিম একটা। কি করে যে তোকে আমি বন্ধু বানালাম কে জানে। বলেই অভিকে মুখ ভেঙ্গালো মেহুল। অভি আবারও ফিসফিসিয়ে বলে উঠল, শনিবার কোন গন্ডগোল বাঁধালে আমি সোজা গিয়ে কাকিমাকে বলে আসবো। তখন বুঝবি কত ধানে কত চাল। মেহুল অভির কথা শুনে একগাল হেসে বলল, তোকে নিচ্ছে কে শুনি? যা করা এই মেহুল একাই করবে। আই ক্যান ডু সবকিছু। মেহুলের বাচ্চা, এই এত গুজুর গুজুর হচ্ছে কেন? আমার কি বেদ নিয়ে আসতে হবে নাকি? স্যারের ধমকের কারণে তখন ওদের দুজনের ঝগড়াটা অসমাপ্তই থেকে যায়। শাস্তির বাকি সময়টা চুপচাপ দাঁড়িয়ে থাকে ওরা। ক্লাস শেষে ক্লাসরুম থেকে বেরিয়ে আসে অবিনাশ বাবু। মেহুল আর অভি তখনও এক পায়ে দাঁড়িয়ে। অবিনাশ বাবু ওদের দুজনের সামনে এসে চোখের মোটা ফ্রেমের চশমাটা ঠিক করে বললেন, আশা করি পরবর্তীতে তোমরা আর কোন বেয়াদবি করবে না কোন শিক্ষকের সঙ্গে। যদি এই শাস্তির পরেও তোমাদের কোন আক্কেল না হয়ে থাকে, অথবা যদি শুনি তোমরা দুজনে আবারও কোন বেয়াদবি করেছো, তবে আজকের থেকেও আরো ভয়ঙ্কর শাস্তি হবে তোমাদের। মনে থাকবে। মেহুল ও অভি সুবোধ বালক বালিকাদের মতো সম্মতিসূচক মাথা নাড়ল। অবিনাশ বাবু আগের থেকেও গম্ভীর গলায় বললেন, ঠিক আছে, এবার ক্লাসে যেতে পারো তোমরা, এখানে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে হবে না। কথাটা বলেই সামনের করিডোরে গড়গড় করে হেঁটে গেলেন তিনি। মেহুল ঈষৎ রেগে বলল, আমাদের এতক্ষণ সঙ্গের ওর মতো দাঁড়িয়ে রেখে এখন আদিক্ষেতা দেখাতে এসেছে। এর পরিশোধ আই উইল লিফট। অভি মেহুলের দিকে কটমট করে তাকিয়ে ক্লাসে চলে গেল। মেহুল অভির রাগের কোন কারণ খুঁজে পেল না। মেহুল ক্লাসে এসে দেখল পিছনের সিট ছাড়া আর কোন সিট ফাঁকা নেই। অভি বসেছে তৃতীয় বেঞ্চে। অগত্যা মেহুল পিছনের সিটে বসে পরবর্তী ক্লাসে মন দিল। বিকেল 4টা। মেহুলদের স্কুল ছুটি হয়েছে, কিন্তু মেহুলের কোন দেখা নেই। অভি একা একা গেটের পাশে দাঁড়িয়ে আছে মেহুলের জন্য। আর এদিকে মেহুল চুপি চুপি এসেছে গ্যারেজের দিকে। অবিনাশ বাবুর প্রিয় মোটরসাইকেলটা এখানেই থাকে। মেহুল ধীরে ধীরে এগিয়ে এলো লাল মোটরসাইকেলের দিকে। তারপর একটা সুই পিন বের করে পিছনের চাকায় একসাথে 2-3টে ফুটো করে পিন নিয়ে এক ছুটে মাঠের দিকে দৌড় দিলে। কিন্তু দৌড়াতে গিয়ে মেহুল ধাক্কা খেল একজনের সাথে। মেহুল পড়তে গিয়েও নিজেকে সামলিয়ে নিয়ে সামনে তাকালো। দেখলো মেহুলের সামনে ঝাঁকড়া চুলের এক ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে চিনে মেহুল। ছেলেটা মেহুলদের সাথেই পড়ে। একটু মাস্তান টাইপের ছেলে সে। নাম রিয়াদ। মেহুল রেগে গিয়ে বলল, আর ইউ অন্ধ? দেখে চলতে পারো না? ছেলে মেহুলের সামনে এগিয়ে এসে বলল, ধাক্কাটা তুমি দিয়েছো, আমি নই। তা এদিকে কোথায় গিয়েছিলে? তোমার সাথে জনকে তো গেটে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমি কোথায় গিয়েছিলাম তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? আমাকে হয়তো কোন কৈফিয়ত দিতে হবে না, কিন্তু অবিনাশ স্যারকে তোমার হাতের এই পিনের কৈফিয়ত ঠিকই দিতে হবে। রিয়াদের কথায় ভয় পেল মেহুল। হাতের পিন লুকিয়ে বলল, কি বলতে চাচ্ছ? আমি তো তোমাকে কিছু বলছি না, আমি বলছি অবিনাশ স্যারের কথা। দেখো, এই খোলা মাঠে কি দেখাতে চাও মেহুল? মেহুলের দিকে ঝুঁকে জিজ্ঞাসা করলো রিয়াদ। রিয়াদের কথায় গা গুলিয়ে উঠল মেহুলের। দাঁতে দাঁত চেপে বলল, ঠিক করে কথা বলো রিয়াদ। বাহরে, তুমি তো দেখাতে চাইলে। এখন আমি দেখতে চেয়েছি বলে রাগ করছে যে। মাত্রা ছাড়িও না রিয়াদ, না হলে। রিয়াদ আচমকা মেহুলের হাত চেপে ধরে বলে, না হলে তোমার ওই হিরো বন্ধুকে দিয়ে মায়ের খাওয়াবে নাকি? মেহুল প্রতিউত্তরে কিছু বলে না, শুধু রিয়াদের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে অভি স্কুলের গেটে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পর এগিয়ে আসে খোলা মাঠের দিকে। কিন্তু দূর থেকে রিয়াদের সাথে মেহুলকে কথা বলতে দেখে দাঁড়িয়ে পড়ে। মেহুলের এত কাছে রিয়াদকে দাঁড়িয়ে থাকতে দেখে রাগ উঠে যায় অভির। ছোটবেলা থেকে মেহুলের পাশে অন্য কাউকে সহ্য করতে পারে না অভি। অভির রোগ চড়া হয় মেহুলের এমন নির্লিপ্ততা দেখে। রাগে ওদিক থেকে মুখ ফিরিয়ে স্কুল ছেড়ে বেরিয়ে পড়ে অভি। অনেক কষ্টে রিয়াদের হাত থেকে ছাড়া পেয়ে আর দেরি করেনি মেহুল।
স্কুলের বড় গেটের দিকে দৌড়াতে থাকে ও, যেখানে অভি অপেক্ষা করছে ওর জন্য। কিন্তু গেটের সামনে এসে কাউকেই দেখতে পায় না মেহুল। পুরো স্কুল ফাঁকা, কোথাও একটা ছাত্র ছাত্রী নেই। জনশূন্য হয়ে পড়ে আছে মাঠ প্রাঙ্গণ। মেহুল ভাবে অভি হয়তো ওর জন্য মনা কাকার দোকানে অপেক্ষা করছে। মেহুল ব্যাগ কাঁধে ফেলে ছুট লাগায় মনা কাকার দোকানের দিকে। পিচ ঢালা রাস্তা দিয়ে হেঁটে চলছে মেহুল। অবসন্ন বিকেল, রাস্তায় উপচে পড়া ভিড়। তাদের মধ্যে স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের সংখ্যায় বেশি। মেহুল গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো মনা কাকার দোকানের সামনে। মনা কাকার দোকানটাতেও আজ দারুণ ভিড়। দোকানে ফুচকা থেকে শুরু করে আচার সবই শোভা পাচ্ছে দোকানের কাছের বাক্সের ভেতরে। কিন্তু আজ সেসবে বিন্দুমাত্র আগ্রহ নেই মেহুলের। মেহুলের দৃষ্টি দোকানের ভিতরে, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে খুঁজে পেল না সেখানে। মেহুল এবার মনা কাকার দিকে এগিয়ে গেল যদি কোন খবর পায় তার। মনা কাকা তখন ভীষণ ব্যস্ত। খদ্দের সামলাতে সামলাতেই তার সময় শেষ হয়ে যাচ্ছে। মেহুল মনা কাকার থেকে হাত খানিক দূরে এসে দাঁড়ালো। মনা কাকা মুখ তুলে তাকালো মেহুলের দিকে, স্মিত হেসে বলল, ঝাল ঝাল কামারাঙ্গা আছে, দিব নাকি? মনা কাকার কথায় মেহুল ওর মাথাটা দুদিকে নাড়িয়ে না সূচক সম্মতি জানালো। মনা কাকা খানিকটা বিস্মিত হলেন, তবে নিজের বিস্ময় ভাবটা নিজের মধ্যে রেখেই আবারও প্রশ্ন করলেন, আজ জোড়া শালিকের একটার দেখা পেলাম যে আরেকটা শালিক কোথায়? মনা কাকার কথা শুনে মেহুলের দুচোখ নোনা পানিতে ভরে গেল। মেহুল আর কোন কথা না বলে বেরিয়ে এলো দোকান থেকে। মনা কাকা খানিকটা অবাক হলেও সেদিকে মন দেবার সময় পেলেন না তিনি। খদ্দেরদের ডাকে আবারও ব্যতিব্যস্ত হয়ে পড়লেন তিনি। বাড়ির কাছে সরু গলির মুখে এসে থামল মেহুল। পুরো রাস্তায় কান্না করতে করতে এসেছেও। কান্নার কারণে চোখ লাল টকটকে হয়ে গেছে। গলির মুখটায় দাঁড়িয়ে নিজেকে সামলিয়ে নিল মেহুল। তারপর দ্রুত পায়ে গলির রাস্তা বেরিয়ে বাড়ির ভেতরে চলে গেল মেহুল। অন্যদিকে এতক্ষণ ধরে মেহুলের সকল কর্মকাণ্ড খেয়াল করছিল অভি। মেহুলের অগোচরে বেশ খানিকটা দূরত্ব রেখেই আসছিল অভি। মনা কাকার দোকান, গলির মুখে দাঁড়ানো, ফোলা ফোলা চোখ সবটাই দেখেছে অভি। মেহুল ওদের বাড়ি গেলে অভি সরু গলি ছেড়ে চলে যায় দূরের মাঠটায়। আপাতত সেখানেই কিছু সময় কাটাতে চায় অভি। এক সময় সময়ের চাকা ঘুরে ধরণীতে নেমে আসে অন্ধকার। দিনের সমস্ত আলোকে শুষে নেয় সে অন্ধকার। পৃথিবীতে রাজত্ব শুরু হয় অন্ধকারের। আজ প্রথম সন্ধ্যা পেরোলে অভি ফিরে না আসায় এবার দুশ্চিন্তায় পড়ে যান মৃন্ময়ী ঘোষ। ছেলের কথা জানতেই মেহুলদের বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে দেখেন মেহুল সারাদিন না খেয়ে ঘরবন্দি হয়ে পড়ে রয়েছে। তিনি নিজে অনেকবার মেহুলের নাম ধরে ডাকলেন, কিন্তু ওপাশ থেকে কোন সাড়া শব্দ পেলেন না। এদিকে অভির কোন খবর এখনো পাননি তিনি। কে জানে কোথায় আছে তার ছেলেটা। তবে দুটোতে যে ঝগড়া বাঁধিয়েছে এটা বেশ বুঝতে পারছেন তিনি। ছেলে মেয়ে দুটোর এমন অবস্থা দেখে বেশ দুশ্চিন্তায় পড়ে গেলেন মৃন্ময়ী ঘোষ। এদিকে রাতের 8টায় চুপি চুপি বাড়ি ফিরে অভি। পা টিপে টিপে নিজের ঘরে ঢুকে ছেলের বাড়িতে ঢুকবার উপস্থিতি বুঝতে পেরেছেন মৃন্ময়ী দেবী। কিন্তু আগ বাড়িয়ে ছেলের সাথে কথা বলতে গেলেন না তিনি। বাকি রাতটুকু ওদের মন মতোই চলতে দিলেন, এমনকি মৃণাল বাবুকেও কিছুই জানালেন না। এ বয়সে এমন ঝগড়া লেগেই থাকে। এমনিতেই দুটোতে আবার ভাব জমবে এই আশায় রইলেন। পরের দিন সকালে মেহুল ও অভিগত দিনের মতোই আলাদা আলাদা স্কুলে গিয়ে পৌঁছল। কিন্তু আজ আর ক্লাসে যাওয়া হলো না মেহুলের। স্কুলের মাঠে যেতেই পিয়ন এসে মেহুলকে নিয়ে ছুটল অফিস রুমের দিকে। অভিও মেহুলের পিছু পিছু গেল। মেহুলকে নিয়ে অফিস রুমে যাওয়ার মিনিট 20 পরেও যখন মেহুল ফিরল না, তখন অভির মনে ভয় ঢুকে গেল। অভি পিয়নের দিকে গিয়ে বলল, আদাব চাচা। পিয়ন মোতালেব মিয়া একবার অভির দিকে তাকালেন। তারপর পান খাওয়া লালচে দাঁত বের করে হেসে বললেন, আদাব চাচা, অফিসে কিছু হয়েছে কি? না মানে একটা মেয়েকে। অভিকে কথা শেষ করতে না দিয়ে মোতালেব মিয়া বললেন, ওই বজ্জাত মায়েরার কথা কইতাছ? অভি উপর নিচ মাথা নাড়ল। মায়েরা তো একেবারে বদমাইশের হাঁটি। মায়ের কলিজায় কত বড় সাহস আমাগর প্রিন্সিপাল স্যারের মোটরসাইকেলে টায়ার পিন দিয়ে ফুটো করে। মোতালেব মিয়ার কথা শুনে অভি চমকে উঠে বলে, কি বলছেন ওসব?
মেহুল প্রিন্সিপাল স্যারের মোটরসাইকেলের চাকার হাওয়া বের করতে যাবে কেন? ওর যদি কারো মোটরসাইকেলের হাওয়া বের করার ইচ্ছে হতো তবে অবিনাশ স্যারের মোটরসাইকেলের হাওয়া ছেড়ে দিবে। কি কি কইলা তুমি? তার মানে ওই মায়া একা দোষী না, ওর লগে তুমিও সমান দোষী। চলো চলো স্যারের কাছে, দুইটারে একলগে শাস্তি দিব স্যারে। কথাটা বলেই মোতালেব মিয়া অভির হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে অফিস রুমের দিকে নিয়ে যেতে লাগলো। আরে চাচা, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হাত ছাড়ুন, আপনি ভুল বুঝছেন আমাকে। কিন্তু মোতালেব মিয়া অভির কোন কথাই শুনল না। একেবারে অভিকে নিয়ে হাজির হলো প্রিন্সিপাল স্যারের সামনে। স্যার, আসসালামু আলাইকুম। এই যে আরেকটারে লইয়া আইছি। প্রিন্সিপাল হারুনুর রশিদ তখন মেহুলের সাথে কথা বলছেন। ওনার ফর্সা মুখ তখন রাগে লাল হয়ে রয়েছে। অফিস কক্ষে তখন মেহুল ছাড়াও আরো একজন উপস্থিত ছিল। সে আর কেউ নয়, রিয়াদ। গতকাল বিকালেই রিয়াদ ওর স্যারকে সবকিছু জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। এ কি মোতালেবে, কাকে ধরে নিয়ে এসেছো তুমি? স্যারের কথা শুনে মোতালেব মিয়া আবারও তার পান খাওয়া লাল দাঁত বের করে হাসি দিয়ে বলল, স্যার, এরা আরেক অপরাধী। গতকাল মায়েরার সাথে এই পোলাটাও আছিল। তুমি জানলে কিভাবে? নিজের কানে শুনছি স্যার। হে লাইগাই তো লইয়া আইলাম। খুব ভালো করেছো, এবার তুমি যাও। মোতালেব মিয়া চলে গেলে প্রিন্সিপাল হারুনুর রশিদ সাহেব বললেন, মেহুল আর অভি, তোমাদের দুজনের কাছে এরকম ব্যবহার আশা করিনি আমি। যেহেতু তোমরা অপরাধ করেছো তাই তোমাদের শাস্তি তো পেতেই হবে। স্যার, শাস্তি দেওয়ার আগে আমার একটা কথা ছিল, মৃদু স্বরে বলল অভি। বলো, কি কথা? আমরা দুজনেই যে আপনার মোটরসাইকেলের টায়ার ফুটো করেছি, এর কোন প্রমাণ আছে আপনার কাছে, নাকি কারো মুখের কথাতেই? প্রমাণ লাগবে কেন? আমি নিজের চোখে দেখেছি মেহুলকে এ কাজ করতে। তাই নাকি? তা তুই বাবদার কোন সাক্ষী আছে? না মানে কাজটা যে তুই করে মেহুলের কাঁধে দোষ চাপাচ্ছিস না, এমনটা নয় তো? মোটেই না। আমি মেহুলকে গতকাল বিকেলে এ কাজ করতে দেখেছি। দেখ, তুই যে আমাকে আর মেহুলকে সহ্য করতে পারিস না এ কথা ক্লাসের সবাই জানে। স্যার, চাইলে এ কথা আমি প্রমাণ করেও দেখতে পারি। অভির কথা শুনে হারুনুর সাহেব বললেন, ঠিক আছে, প্রমাণ করে দেখাও তাহলে। দেখি তোমার কথার সত্যতা কতটুকু। স্যার, আপনি এর কথায় বিশ্বাস করছেন? আমি যদি তোমার মতো একটা বকে যাওয়া ছেলের কথা বিশ্বাস করতে পারি, তাহলে অভিমতো মেধাবী ছেলের কথা কেন বিশ্বাস করতে পারবো না? প্রিন্সিপালের কথায় চুপ করে গেল রিয়াদ। তবে অগ্নিশর্মা হয়ে তাকিয়ে রইল মেহুল আর অভির দিকে। কিছুক্ষণ পর সাহিল এলো সেখানে। সাহিল অভিদের ক্লাসের ক্লাস ক্যাপ্টেন। স্যার, আমাকে ডেকেছেন? স্যার না, আমি স্যারকে বলে পাঠিয়েছি তোমাকে ডেকে আনার জন্য। কেন? স্যার জানতে চায় রিয়াদের আগেও আমাদের দিকে মিথ্যে বদনাম ছুড়েছে কিনা। হ্যাঁ, রিয়াদ তো ক্লাসের সবার সাথেই ঝগড়া করে, এ আর নতুন কি? মিথ্যে কথা স্যার। এরা সবাই একজোট হয়ে আমার নামে মিথ্যা কথা বলছে। আমি সব বুঝতে পেরেছি। যাও, তোমরা সবাই ক্লাসে যাও। হারুনুর রশিদ সাহেবের কথায় অফিস কক্ষ থেকে বেরিয়ে এলো ওরা চারজনে। মেহুল অভির দিকে না তাকিয়েই চলে গেল ক্লাসরুমের দিকে। অভির মেহুলের পিছু পিছু বা বাড়াতেই পিছন থেকে শুনতে পেল রিয়াদের কণ্ঠস্বর, কাজটা কিন্তু ভালো করলি না অভি। তোর সাথে তো আমার কোন শত্রুতা ছিল না, আমার ঝামেলা ছিল মেহুলের সাথে। মাঝখান দিয়ে তুই ফেঁসে গেলি। অভি পিছন ফিরল, তুকদমে গিয়ে এলো রিয়াদের দিকে। চোখে চোখ রেখে বলল, আমাকে নিয়ে তোকে এত ভাবতে হবে না। আমাকে নিয়ে ভাববার অনেক মানুষ আছে। তুই বরং তোর কথা ভাব। আর হ্যাঁ, দ্বিতীয়বার যদি তোকে মেহুলের আশেপাশেও যদি দেখি তবে তবে কি করবি? হাত পা আর আস্ত থাকবে না তোর, বুঝলি? আমি ভালোর ভালো, খারাপের খারাপ। তাই নাকি মামা? তা মেহুল তোর কি হয়? লাইলি। মেহুল আমার জোড়া শালি। কি শালি? ও তোর মতো গাদা বুঝবে না। তুই বরং নিজের চরকায় তেল দে। আর মেহুলের আশেপাশেও ঘেঁষবার চেষ্টা করিস না। কথাগুলো বলে অভিও ক্লাসরুমের দিকে চলে গেল। মনে মনে ঠিক করে নিল আজকে সন্ধ্যার আগেই মেহুলের রাগ ভাঙাবেও। শালিক কি তার জোড়া শালিকের ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারে?
পাগলিটা যা রেগে আছে ওর উপর, এবার পাগলিটার রাগ ভাঙাতে বেশ কাঠ খড় পোড়াতে হবে ওকে। অভিদের স্কুল ছুটি হলো বিকেল 4টায়। আজ ক্লাসরুম থেকে আগেই বেরোলে মেহুল। আশেপাশে না তাকিয়েই খোলা মাঠটা পেরিয়ে চলে গেল গেটের দিকটায়। অভি ভেবেছিল মেহুলের সাথেই যাবে আজ, কিন্তু মেহুলকে একা একা চলে যেতে দেখে অভি ছুট লাগালো মেহুলের দিকে। পিছন থেকে মেহুলের নাম ধরে ডাক দিল বার দুই, কিন্তু মেহুল পিছন ফিরে দেখেনি। অগত্যা অভিকে আরো জোরে ছুট লাগালো মেহুলের দিকে। স্কুলের গেট পেরোলেই শুরু হয় পিচ ঢালা রাজপথ। সেই রাজপথের বেশিরভাগটাই এখন স্কুলের ছেলেপেলেদের হাতে। দলে দলে সবাই হেঁটে যাচ্ছে যে যার গন্তব্যের দিকে। মেহুল একাই হাঁটছিল। মনটা আজ ভীষণ খারাপ ওর। আজ অনেক দিন পর মন কেমনের দিন এসেছে মেহুলের জীবনে। এর আগে যখন একবার অভি মেহুলকে ফেলে শীতের ছুটিতে ওর মামা বাড়ি গিয়েছিল, তখন এই মন কেমনের দিন এসেছিল মেহুলের কাছে, তাও সেইটা আজ থেকে বছর তিনেক আগের কথা, যখন মেহুল আর অভি ক্লাস 7-এ পড়তো। তারপর আর কখনোই অভি মেহুলকে একা ফেলে আর কখনোই একদিনের জন্য দূরে ঘুরতে যায়নি। আর সেই অভি কিনা গতকাল গোটা একটা রাত আর আজকে সারাটা দিন ওর সাথে কথা না বলে কাটিয়ে দিল। এতটা বদলে যায় মানুষ যে পুরনো অভ্যেস, পুরনো মানুষ সবকিছু ভুলে যায়। মেহুলের হঠাৎ ভীষণ কান্না পেল। বুকের বা বাসাতে শুরু হলো তীব্র ব্যথা। পায়ের গতি শিথিল হয়ে এলো, চোখ দুখানা ভরে গেল নোনা পানিতে। ঠিক সে সময় অভি এসে হাত ধরল মেহুলের। শক্ত হাতের মুঠোয় আবদ্ধ হলো নরম হাতখানা। মেহুল বার দুয়েক হাত ছাড়ানোর চেষ্টা করলো বটে, কিন্তু অভির সাথে পেরে উঠল না। দুজনেই পাশাপাশি হেঁটে চলল। প্রথমে পার হলো মোনা কাকার দোকান, তারপর সুদীর্ঘ হাঁটা পথ। অবশেষে সরু গলির মোড়ে এসে মেহুলের নরম হাতটা ছেড়ে অভি মেহুলের কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, তোকে ছেড়ে আসার কারণটা জানতে চাইলে সন্ধ্যার পর ছাদে চলে আসিস। অনেক কথা বলার আছে তোকে। অভিকে এই প্রথম কাছে আসতে দেখে কেঁপে উঠল মেহুলের নরম শরীরটা। পুরুষালী কণ্ঠস্বরে শিরশির করতে লাগলো মেহুলের শরীরের প্রতিটি লম্ব। বিদ্যুৎ খেলে গেল পুরো শরীর জুড়ে। বসন্তের এক দমকা হাওয়া এসে দোল দিয়ে গেল মেহুলকে। মেহুল মেকি রাগ দেখিয়ে বলল, যে আমাকে কোন কারণ ছাড়াই চলে আসে তার ডাকে আমি সাড়া দেই না। মন থেকে বলছিস তো? মন থেকে বলছি না তো কি অন্য কিছু থেকে বলছি নাকি? আমি ছাদে যাব না ব্যাস। সে না হয় সন্ধ্যাবেলায় দেখা যাবে। চল এখন বাড়ি ফেরা যাক। বিকেল গড়াচ্ছে। এরপর আর দেরি করলে মা আর কাকিমা হয়তো চিন্তা করবে। মেহুল ভেঙচি কাটল। বাড়ির দিকে পা বাড়িয়ে বলল, আমার নিজেরও এখানে দাঁড়িয়ে থাকার কোন ইচ্ছে নেই। নেহাকেও হাত আটকিয়ে রেখেছিল এতক্ষণ, না হলে সে কখন বাড়ি চলে যেতাম। অভি হাসল, কিন্তু প্রত্যুত্তর করল না। বরং মেহুলের নরম তুলতুলে হাতটা আবারও বাগিয়ে নিল নিচের শক্ত মুষ্টিমেয় হাতের মুঠোয়। অবসন্ন বিকেল, কুসুম রঙা আকাশ। ঝাঁঝে ঝাঁকেও পাখি উঠছে সেই কুসুম রঙা আকাশের এদিক সেদিকে। সাদা মেঘগুলোয় যেন সে কুসুম রং ধারণ করে রেখেছে নিজেদের গায়ে। সূর্যের সেই রং এসে পড়ছে মেহুদের বেনুনি করা চুলা, গালে আর স্কুল ড্রেসে। অভিতন্ময় হয়ে দেখে সে কাঁচা কমলা রংখানা। বুকের বা পাশটায় হঠাৎ করেই শুরু হয় অন্য এক অনুভূতি। ধীরে ধীরে সেই অনুভূতির অতল গহ্বরে হারিয়ে যেতে থাকে অভি। অবসন্ন বিকেল শেষ ধরণীতে ছড়িয়ে পড়েছে অন্ধকারের দল। কর্মমুখর জগৎটায় সে অন্ধকারের সাথে মিশে গিয়ে নিস্তব্ধ হয়ে গেছে। যান্ত্রিক শব্দগুলোয় ধীরে ধীরে কমতে শুরু করেছে। মেহুল বিকেল বাড়ি ফিরে সেই যে নিজের ঘরে ঢুকেছে আর বেরোয়। মেহুলের মা ওকে ঘাটাতে আসেনি আজ। মেহুল অভির কথাই ভেবে চলেছে এতক্ষণ ধরে। ভেবে চলেছে তন্ময় হয়ে যাওয়া সেই দুটো চোখ নিয়ে। তবে মেহুলের অনুভূতির মতোই কি অভিরও নতুন অনুভূতির সৃষ্টি হয়েছে? নাকি অন্য কোন কারণ আছে এর পিছনে? মেহুল থমকালো, মুহূর্তেই চঞ্চল হয়ে উঠল চোখ। হাই গ্লাস দিয়ে অন্ধকার মাখা বাহিরটা দেখল। ছটফট করতে লাগলো মনের লুকানো অনুভূতির দলেরা। আর ঘরে থাকতে না পেরে শেষমেশ মেহুল ছুটল ছাদের দিকে। জ্যোৎস্না বিধৌত পৃথিবী। অনেক আগের তৈরি পুরনো ছাদটা ফেসে যাচ্ছে চাঁদের শুভ্র আলোতে। ঝিরিঝিরি বাতাসে ভেসে আসছে বেরি ফুলের কড়া গন্ধ। মেহুল ছাদের এক কোণে দাঁড়িয়ে দূরের আকাশের চাঁদ দেখতে লাগলো। নীল আকাশে তখন সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল।
দূরের তারাগুলোর দিকে তাকিয়ে আচমকা মেহুলের মন খারাপ হয়ে গেল। কান্নার দমক উঠল ভেতর থেকে। অভি আসেনি তখনও। মেহুলের চোখের পানি যখন আঁকিবল্লভ পেরিয়ে চিবুক বরাবর গড়াতে লাগলো, ঠিক তখনই একটা বলিষ্ঠ হাত এসে লুকিয়ে নিল সে নোনা পানিটুকু। মেহুল এবার আর চমকালো না। এই বলিষ্ঠ হাতের অধিকারী কেউ চেনে, জানে, ভালোবাসে মানুষটাকে। অভি মেহুলের চোখের পানি মুছে বলল, কিছু মানুষের চোখের পানি অমূল্য হয়, সেগুলাকে এভাবে মাটিতে ফেলতে নেই। তাই বুঝি? হুম। তাই ভর সন্ধ্যায় ছাদে এসে চোখের পানি ফেলছিলিস কেন? আমার কথা মনে পড়ছিল বুঝি? মেহুল মুখ বাঁকিয়ে বলল, না রে, ওই তারাগুলো দেখে দাদুর কথা মনে পড়ছিল খুব। যদিও তাদের মুখটা আজ আর মনে নেই আমার। মনে থাকবেই বা কি করে বল? কত ছোট ছিলাম আমি। বছর 2 হবে। জানিস, যেদিন বাবা গ্রাম ছেড়ে একেবারে চলে আসে সেদিন নাকি দাদু খুব কেঁদেছিল। আমি জন্মাবার পর বছর খানেক এসেছিলেন আমাদের বাসায়। তারপর চলে গেল না ফেরার দেশে। বাবা বলে আমি নাকি দাদুর প্রিয় নাতনি ছিলাম। অভি মেহুলের পিছনে এসে দাঁড়ালো। মেহুলের কোমল পিঠ ঠেকলো অভির বুক বরাবর। অভি গম্ভীর গলায় বলল, আমার ওপর রাগ করে আছিস এখনো? অভিকে এমন কাছে আসতে দেখে এমনিতেই মেহুলের অবস্থা খারাপ তখন। তার ওপর গম্ভীর কণ্ঠস্বরে তখন ওর মর মর অবস্থা। কোন মতে মেহুল বলল, বাহরে, উনি আমার সাথে রাগ করে কথা বন্ধ করতে পারবেন, আর আমি রাগ করতে পারবো না। সরি বলছি তো। এখন কি আমাকে কান ধরতে হবে মহারানীর রাগ ভাঙানোর জন্য? আসলে সেদিন রিয়াদকে তোর এত কাছে দেখে রাগ উঠে গিয়েছিল। তুই তো জানিস ছোটবেলা থেকেই আমি তোর পাশে অন্য কাউকেই সহ্য করতে পারি না। এসেছেন আমার মহাপুরুষ। সত্যিটা না জেনেই চলে এলি কেন? সেদিন রিয়াদ আমার হাত ধরেছিল এটা দেখলি, অথচ কেন ধরেছিল সেটা জানার ইচ্ছে হলো না। মেহুলের কথা শেষ না হতেই কোথা থেকে যেন এক দমকা হাওয়া এসে এলোমেলো করে দিল মেহুলের চুলগুলো। চুলের আলতো ঝাপটা এসে লাগলো অভির মুখেও। অভি আলতো করে সরিয়ে একপাশে রাখলো চুলগুলো। তারপর মেহুলের ফাঁকা কাঁধে নিজের চিবুক রাখলো অভি। রিনরিনে এক অনুভূতি ছড়িয়ে পড়ল দুজনেই শরীরেই। অভি কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আবারও বলল, আহা, বাদ দে না। সরি বললাম তো। আর রাগ করে থাকিস না প্লিজ। মেহুল অভির দিকে মুখ ফেরাতেই মুখোমুখি হলো দুজনের মুখ। মেহুল অভির দিকে তাকিয়ে বলল, দেখ আজ কত বড় চাঁদ উঠেছে আকাশে। অভির বুকের ভেতরে কেউ যেন তখন দামামা বাজিয়ে চলছিল। আনন্দ, ভয়, ভালো লাগা সব কেমন যেন একসাথে দলা পাকিয়েছে তখন। মেহুলকে আগে কখনোই এতটা কাছ থেকে দেখেনি অভি। চাঁদের স্নিগ্ধ আলো খেলা করছিল মেহুলের ভিজে যাওয়া গালটায়। অভি আজলায় অভি তুলে নেয় মেহুলের মুখটা। বহুদিনের বহু পুরনো অনুভূতিগুলো আজ শিকল ভেঙে বেরিয়ে আসতে চাইছে যেন। নেশা জড়ানো গলায় অভি বলে, আজ আমি শুধু তোকে দেখবো মেহুল। আজ আমি আমার চাঁদকে দেখবো শুধু। মেহুল মুচকি হেসে অভির পায়ের উপর ভর দিয়ে নিজের ঠোঁট দিয়ে সরসস করে অভির ঠোঁট জোড়ায়। প্রথম চুম্বনের উষ্ণতা ছড়িয়ে পড়ে দুজনাতে। সময় থমকে যায় আশেপাশের কোলাহল। দুজন দুজনাতে মত্ত। অভি 2 হাতে জড়িয়ে নেয় মেহুলের শরীরটা। এক সময় মধুর সেই সময়ের সমাপ্তি ঘটে। মেহুল লজ্জায় মাথা নত করে অভির থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে পিছাতে থাকে। আর অমনি পুরনো ছাদের নড়বড়ে হয়ে যাওয়া রেলিংটায় ভর দিতেই ভেঙে পড়ল সেটা। অভি হাত বাড়িয়ে মেহুলকে ধরতে গেল কিন্তু পারল না। মধ্যাকর্ষণের টানে সেই ভাঙা রেলিংয়ের সাথে সাথে মাটির দিকে গড়াতে লাগলো মেহুল। একিকে আপনি এমন হুটহাট আমার ঘরে ঢুকে পড়েছেন কেন? মেহুলের উচ্চস্বরে খানিকটা বিরক্ত হয় অভি। সবে সেই দিনের সেই দুর্ঘটনার 7 দিন পর আজ বাড়ি ফিরেছে মেহুল। এখন কি আর মেহুলের এমন দুষ্টুমি করা সাজে? তাই একটু রুক্ষ স্বরেই অভি বলে, দেখ মেহুল, এখন কিন্তু কোন রকমই আর কি ভালো লাগছে না আমার। এদিকে আয়, ভেজা চুলগুলো ভালো করে মুছে দেই। তাছাড়া ঠান্ডা লেগে যাবে তোর। মেহুল আবারও অবাক স্বরে বলে উঠল, কে আপনি? আর এভাবেই বা আমাকে তুই তুই করেই বা ডাকছেন কেন? মেহুলের কথায় অভি থমকাল। মনের কোণে ভিড় জমালো কালো মেঘের দল। অজানা আতঙ্কে কেঁপে উঠল অভির বুকটা।
মেহুলের উদ্দেশ্যে কিছু বলতে যেয়ে থেমে গেল অভি। ভাবতে লাগলো এই মুহূর্তে অভির করণীয় কি। গত 7 দিন হাসপাতালের করিডোরে পালা করে রাত জেগেছে অভি ও মেহুলের দুই বাড়ির সকলে। রাতের পর রাত প্রার্থনায় কেটেছে সবাই। তাই হয়তো বিপদ কেটে গেছে মেহুলের। হাসপাতাল থেকে ফেরার আগে ডক্টর মেহুলের সুস্থতা সম্পর্কে নিশ্চয়তা দিয়েছে। তবে গত 7 দিনে একটা মুহূর্তও মেহুলকে একা ছাড়েনি অভি। সব সময় ছায়ার মতো থেকেছে ওর সাথে। তাহলে আজ কি মেহুলকে একা ছাড়তে হবে অভিকে? মেহুলের চিৎকারে ঘরের ড্রয়িং রুম থেকে ছুটে এলেন মেহুলের মা। এতক্ষণ তিনি মৃন্ময়ী দেবীর সাথেই আলাপ করছিলাম মেহুলের সুস্থতা নিয়ে। মেয়ের এমন চিৎকারে শঙ্কিত তিনি। ঘরে ঢুকে মেহুলকে বিছানার পাশে দাঁড়িয়ে চিৎকার করতে দেখে মেয়ের কাছে এগিয়ে গিয়ে বললেন, কি হয়েছে মা? এভাবে চিৎকার করছিস কেন? কোন অসুবিধা হচ্ছে তোর? ব্যথা করছে কোথায়? মেহুল মাথা নাড়িয়ে না সূচক সম্মতি জানালো। অভি দূর থেকে বলল, দেখো না কাকিমা, তোমার মেয়ে কি বলছে। ওনাকে আমাকে চিনে না। এখন এই অবস্থাতেও কি তোমার মেয়ে মজা করবে আমার সাথে? সে কি? মেহুল, এখন কি মজা করার সময়? ছেলেটা গত 7 দিন একটানা তোর সাথে হাসপাতালে ছিল। একদণ্ড বিশ্রাম করেনি তোর জন্য। আর তুই কিনা এখন মজা করছিস ওর সাথে। মা, আমি সত্যি বলছি, এই ছেলেটাকে আমি চিনি না। কেউ হুটহাট আমার ঘরে ঢুকে পড়েছে। মেহুলের কথা শুনে আবারও চোখ রাঙালেন মেহুলের মা অপূর্ণা দেবী। হালকা থক দিয়ে বললেন, ফের মজা নেওয়া হচ্ছে? বলি, কবে ও এই বাড়ি বা ঘরে ঢোকার আগে অনুমতি নিত তোর কাছে? বরং অনুমতি নিলে তুই তো তুলকালাম কাণ্ড বাতাদিস। অনেক বাদরামো হয়েছে মেহুল, এবার বন্ধ করে নাটক। ছেলেটার মুখ চোখের দিকে তাকিয়ে দেখ, তোর চিন্তায় চিন্তায় কি হাল হয়েছে ছেলেটার। মেহুল কিছু বলল না বটে, তবে বিরক্তর ছাপ স্পষ্ট ওর পুরো মুখ জুড়ে। অভি ক্ষণকাল তাকালো মেহুলের মুখে। ভাবলো মেহুলের শরীরটা বোধহয় খুব একটা ভালো লাগছে না, তাই এমন ভুলভাল বকছে। এজন্য অপূর্ণা দেবীর হাত ধরে মেহুলের ঘরের থেকে বাহিরে যেতে যেতে বলল, আহা কাকিমা, তুমি এসো তো আমার সাথে। মেহুলের হয়তো শরীর ভালো লাগছে না এখন, তাই এসব ভুলভাল বকে চলেছে। চলো আমরা বরং এখন বাহিরে যাই। মেহুল একটু বিশ্রাম নিক। হবে হয়তো। অত কি আর আমি বুঝি বাবু। ধীরে ধীরে অস্পষ্ট হয়ে এলো অপূর্ণা দেবী আর অভির ভরাট কণ্ঠস্বর। ঘরের দরজাটা শটান বন্ধ করে বিছানায় এসে বসল মেহুল। মাথার পিছনের দিকটা এখনো দপদপ করছে ওর। ব্যথাটা যেন ধীরে ধীরে বেড়েই চলেছে। সবকিছুই অসহ্য লাগছে মেহুলের কাছে। এর কারণ জানা নেই মেহুলের। আপাতত নিশ্চিন্তে কিছুক্ষণ ঘুমিয়ে নিতে চায় ও। সন্ধ্যার কিছুক্ষণ পর অভি ফ্রেশ হয়ে আবারও হাজির হয়েছে মেহুলদের বাড়িতে। অপূর্ণা দেবী তখন রান্নাঘরে মেয়ের জন্য বাহারি পদ রান্নায় ব্যস্ত। অভি আর বিরক্ত করেনি কাকিমাকে। দ্রুত পা চালিয়ে চলে এসেছে মেহুলের ঘরের সামনে। কিন্তু এ কি? মেহুলের ঘর যে ভেতর থেকে বন্ধ। মেহুলের নাম ধরে অনেক ডাকাডাকিও করলো অভি, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। মেহুল দরজা খুলল না। অভি ভাবলো হয়তো ঘুমিয়ে আছে মেহুল, তাই আর মেহুলকে বিরক্ত না করে অপূর্ণা দেবীকে বিদায় জানিয়ে চলে গেল অভিদের বড় ছাদটায়। আজকে ক্ষয়ে যাওয়া চাঁদ উঠেছে আকাশে। চাঁদের অর্ধেকটা দেখা যাচ্ছে। ম্রিয়মাণ চাঁদের আলোয় অস্পষ্ট দেখা যাচ্ছে বড় ছাদটা। সেই কার্নিশের দিকটা এখনো ভাঙা অবস্থাতেই পড়ে আছে। সারানোর সময় হয়ে ওঠেনি ওদের। ভাঙা জায়গাটার দিকে তাকিয়ে অভির মনে পড়ল সেদিনের সেই অমুক সন্ধ্যেটার কথা। সেদিন মেহুল পড়ে যেতেই অভি ভয়ে তার স্বরে চিৎকার জুড়ে দিয়েছিল। অভির চিৎকারে ছুটে এসেছিলেন অভি ও মেহুলের পরিবার সহ আশেপাশের আরো বেশ কয়েকজন প্রতিবেশী। দুতলা থেকে নিচে পড়ে গিয়ে মেহুলের মাথার পিছন দিক থেকে তখন শুরু হয়ে গিয়েছিল রক্তক্ষরণ। মেহুলের রক্ত দেখে পাগল প্রায় হয়ে যায় অভি। সবাই মিলে দ্রুত মেহুলকে হাসপাতালের দিকে নিয়ে যায়। মেহুলের তখনও জ্ঞান ছিল কিছুটা। অভির কোলে শুয়ে অভির হাত ধরে ওর মুখের দিকে আধো আধো দৃষ্টিতে তাকিয়ে সেদিন মেহুল বলেছিল, এই হাদারাম শোন, তোকে আজ একটা কথা বলি। আমি না তোকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি বুঝলি, কিন্তু তুই কখনোই আমাকে সে নজরে দেখিসনি।
মাঝে মাঝে তোর মতো হাদারামের উপর রাগ হতো আমার, তারপর একসময় মনে হলো তুইও আমায় ভালোবাসিস, কিন্তু তুই নিজেই তোর অনুভূতি সম্পর্কে জানিস না। আমি অপেক্ষা করতে লাগলাম তোর জন্য। জানতাম ঠিক একদিন না একদিন তুই তোর অনুভূতি বুঝবি, তারপর ছুটে চলে আসবি আমার কাছে। আমরা দুজনে মিলে তখন বসন্ত বিলাসে মেতে উঠব। এই তুই একবার জানতে চেয়েছিলি না যে আমি কোন ঋতু পছন্দ করি? আজ বলছি শোন, আমার বসন্ত ঋতু পছন্দ। বসন্তে যখন পলাশ, ক্যামেলিয়া, রক্তকাঞ্চনে সব পথঘাট ঢেকে যাবে, তখন আমি আর তুই মিলে তাদের সাথে বসন্ত বিলাসে মেতে উঠবো কেমন? এই শোন, কখনো ভুলে যাস না আমায়। আমার কিন্তু তোর সাথে বসন্ত বিলাস করা বাকি রইল। এক নিঃশ্বাসে কথাগুলো বলেই চুপ করে গিয়েছিল মেহুল। মেহুলের সংজ্ঞাহীন দেহ নিজের সাথে আরো নিবিড় করে জড়িয়ে নিয়ে কান্না ভেজা গলায় বলেছিল, মেহুল তোর কিছু হবে না, দেখে নিস। আমরা একসাথে জীবনের বাকি বসন্তগুলো পার করব। কিছুই হতে দেব না তোর। হাসপাতালে ভর্তি করার পর টানা 3 দিন মেহমুদের জ্ঞান ছিল না। মেহুলের এমন অবস্থা দেখে হাল ছেড়ে দিয়েছিল ডক্টররা, কিন্তু সেদিন হাল ছাড়েনি শুধু অভির মনের জোরেই মেহুল মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরে এসেছিল। মেহুলের আঘাত লেগেছিল ডান হাত আর মাথার পিছন দিকটায়। এছাড়া আর কোথাও আঘাত পায়নি সেদিন মেহুল। ডিসচার্জের আগে ডক্টর ওদের বলেছিল মেহুলের যত্ন নিতে। নিজে মেহুলের দায়িত্ব নিয়ে ওকে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু এখন মেহুল ওকেই চিনতে পারছে না। মেহুল কি আগের মতোই মজা করছে ওর সাথে, নাকি সত্যিই চিনতে পারছে না ওকে? আর ভাবতে পারছে না কিছুই। মনের কোণে জমা কালো মেঘের দলগুলো ভারী হচ্ছে ক্রমশ। চোখ ভরছে নোনা পানিতে। তবে কি কোন অশুভ ঝড় উঠতে চলছে মেহুল অভির জীবনে? পরের দিন সকালের কাঁচা সোনা রোদে ঘুম ভাঙ্গে অভির। চোখ মেলে অভি নিজেকে আবিষ্কার করে ছাদের দোলনার উপর। অভির মনে পড়ে যায় গতরাতে অভি মেহমুদের কথা ভাবতে ভাবতেই ওদের ছাদের দোলনার উপরেই ঘুমিয়ে পড়েছিল। ঝটপট উঠে পাশের বাড়ির দোতলার বাম দিকের ঘরটায় তাকায় অভি। ঘরের দরজা তখনও ভেতর থেকে আটকানো। অভি আর সময় নষ্ট না করে ঝটপট চাল থেকে নেমে চলে আসে নিজেদের বাসায়। ফ্রেশ হয়ে অভি আবারও যাবে মেহমুদের কাছে। এবার নিশ্চয়ই মেহুল ওকে চিনতে পারবে। এদিকে আজ মেহুলের অবস্থা আগের থেকেও শোচনীয় হয়ে গেল। সকালে ঘুম ভেঙেই মেহুল চেঁচামেচি জুড়ে দিল। নিজের আশেপাশে কাউকে আজ সহ্য করতে পারছে না সে। আগে তবু শুধুমাত্র অভিকে সহ্য করতে পারছিল না মেহুল, কিন্তু এখন তো অভিসহ অভির পরিবারের সাথে সাথে এই মেহুলদের বাড়ির পরিবেশও সহ্য করতে পারছে না সে। তাই আবারও মেহুলকে নিয়ে আসা হলো হাসপাতালে। মেহুলের পরিবারের সাথে অভিদের পরিবার গেলেও ডক্টরের চেম্বারে ঢুকতে দেওয়া হয়নি তাদের। করিডোরে অপেক্ষা করতে বলা হয়েছে অভিদের পরিবারের সবাইকে। অভি করিডোরের এমাথা থেকে ওমাথা ঝটপটিয়ে হাঁটাহাঁটি করতে লাগলো। সময় যত গড়াতে লাগলো অভির ভেতরের অস্থিরতা ততই বাড়তে লাগলো। এদিকে ডক্টর আফজাল হোসেন মেহুলের বাড়ির লোকজনের কথা শুনে মেহমুদের বেশ কিছু টেস্ট করালেন আবার। ঘন্টা 3 পর এলো সেসব টেস্টের রিপোর্ট দেখে ডক্টর আফজাল বললেন, দেখুন আপনার মেয়ের সব রিপোর্ট নরমাল এসেছে। তবে আমার মনে হয় নার্ভজনিত কিছু কারণে ওনার মেমোরি লস হয়েছে। তবে এই মেমোরি কবে নাগাদ ফিরবে, আদৌ হারিয়ে যাওয়া স্মৃতি মেহুল কখনো ফিরে পাবে কিনা এ নিয়ে তেমন কোন কিছু আশানুরূপ বলতে পারছি না আমি। মেহুলের যে অবস্থা তাতে করে আমার মনে হয় আপনাদের হাওয়া বদল করা প্রয়োজন। এতে করে আশা করি মেহুল ভালো থাকবে কিছুটা। আর হ্যাঁ, আর একটা কথা, মেহুলের দিকে খেয়াল রাখবেন যেন মেহুল যেন কোনোভাবেই উত্তেজিত না হয়। এতে করে ও নার্ভের ওপর আরো চাপ পড়বে। মেহুলের বাবা অশোক সাঁতরা ডক্টরের কথায় ঘাড় নাড়লেন বটে, তবে মুখ ফুটে কিছু বললেন না। ডক্টরের কাছ থেকে মেহমুদের ওষুধ বুঝে নিয়ে বেরিয়ে এলেন কক্ষের বাহিরে। অভিরা সবাই করিডোরেই অপেক্ষা করছিল মেহুলদের জন্য। মৃন্ময় বাবু প্রাণপ্রিয় বন্ধুর মুখ দেখে কিছু আন্দাজ করে দ্রুত মেহুলকে নিয়ে বাড়ি ফিরলেন। মেহুলদের বড় ড্রয়িং রুমের সোফায় বসেছে সবাই। মেহুলকে ওর ঘরে রেখে আসা হয়েছিল। অভিও মেহুলের সাথেই থাকতে চেয়েছিল, কিন্তু মেহমুদের বাবা অশোক সাঁতরা বারণ করেছে অভিকে। বলা যায় না মেহুল যদি অভিকে দেখে আবারও উত্তেজিত হয়ে যায়। অভিও মেহুলের বাবার কথা মেনে নিয়েছে। মেহমুদের ক্ষতি হোক সেটা অভি নিজেও চায় না। তাই বাধ্য হয়েই থেকে গেছে মেহুলদের ড্রয়িং রুমে। পুরো ড্রয়িং জুড়ে চলছে পিন পতন নীরবতা।
কেউ কোন কথা বলছে না। মেহমুদের বাবা অশোক সাঁতরা তার প্রাণপ্রিয় বন্ধুকে কি বলবে তাই বুঝতে পারছেন না। শুধু থেকে থেকে দীর্ঘশ্বাস ফেলছেন তিনি। মেহুলের বাবার এমন নীরবতা দেখে অধৈর্য হয়ে গেল অভি। উৎকণ্ঠায় অশোক সাঁতরার উদ্দেশ্যে কিছু বলতেই চাচ্ছিল অভি, কিন্তু তার আগে মৃন্ময় বাবু নিজেই বলে উঠলেন, আরে এভাবে চুপচাপ বসে আছিস কেন? চুপচাপ বসে থাকলেই কি সমস্যার সমাধান হবে? ডক্টর মেহুলকে দেখে কি বলল, সবটা খুলে বল আমাদের। ডক্টর বলেছে রিপোর্ট নরমাল, তবে দুর্ঘটনার কারণে নাকি মেহুলের নার্ভে চাপ পড়েছে। এ কারণেই ধীরে ধীরে স্মৃতি লোপ পাচ্ছে ওর। মৃন্ময় বাবুর প্রশ্নের প্রতিউত্তরে কথাগুলো বললেন অশোক সাঁতরা। আর কিছু বলেনি। বলেছে মেহুলের লোপ পাওয়া স্মৃতি কখনো ফিরে পাবে কিনা এ নিয়ে ওনারা কোন কিছু বলতে পারছেন না। সবটাই সময়ের ওপর নির্ভরশীল। আর বলছে আমাদের অতি সত্বর হাওয়া বদল করা প্রয়োজন। হ্যাঁ, তো এতে এত ভেঙে পড়ার কি আছে বুঝলাম না। বদলি কি মুখের কথা নাকি? তাছাড়া নতুন পরিবেশ। দেখ, ফালতু বকিস না তো। এখনো ছোটই রয়ে গেলি তুই। নতুন পরিবেশ তো কি হয়েছে? মানিয়ে নিবে। জীবন চলার পথে অমন অনেক কিছু মানিয়ে নিতে হয়। আর শোন, আমাদের সিলেটের শাখায় বদলি নিয়ে নে। ওখানে পোস্ট ফাঁকায় আছে। আচ্ছা থাক, আমি আগামীকাল স্যারের সঙ্গে তোর ব্যাপারে কথা বলে নিব। অভি আর থাকেনি সেখানে। মেহুলদের চলে যাবার কথা শুনেই ওর বুকের বা পাশটায় হঠাৎ নীলচে ব্যথার উদ্রেক হয়েছে। এই যে সে ব্যথা নয়, একেবারে মরণ ব্যথা, যার কারণে যে কোন সময় অভি ঠুস করে মরেও যেতে পারে। না, এভাবে আর বসে থাকলে চলবে না। অভি মেহুলদের বাড়ির পিছনের পাইপ পেয়ে দোতলার প্যাসেজে এসে পৌঁছালো। যে করেই হোক মেহুলের সাথে একবার কথা বলতেই হবে ওকে। মামা বাড়ির আবদার পেয়েছে নাকি মেয়েটা যে যখন খুশি তখন ওর হৃদয়ে ভালোবাসার উষ্ণতা ছড়িতে দিয়ে আবার হাওয়া হয়ে যাবে। অভিপা টিপে টিপে মেহুলের ঘরে এলো। দেখলো মেহুল বিছানায় গায়ে শুয়ে আছে। অভি এগিয়ে এসে মেহুলের মাথার কাছে বসে ধীর কণ্ঠে বলল, মেহু, সত্যিই কি তুই আমাকে ভুলে গেছিস? আমাদের দুজনের একসঙ্গে কাটানো মুহূর্তগুলোও ভুলে গেছিস? ভুলে গেছিস আমাদের প্রথম চুম্বনের সেই উষ্ণতা? ভুলে গেছে জ্যোৎস্না বিধৌত সেই সন্ধ্যার কথা? মেহুল অভির কথার প্রতিউত্তরে কিছু বলল না। শুধু ফ্যালফ্যালিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অভির দিকে। অভি ওর মুখটা মেহুলের আরো কাছে এগিয়ে এনে ফিসফিসিয়ে বলল, মেহুল, জানিস তুই আমার জীবনে শেষ বিকেলের সেই গোধূলি রঙা কমলা রঙের আলোর মতো, যার রঙের ছটায় আমার একাকিত্ব মনটা রঙিন হয়েছে, যার রং তুলির আছে রঙিন হয়েছে আমার বিবর্ণ ক্যানভাস, যার ছেলে মানসিকতায় আমার মনে আন্দোলিত হয় হাজারো অবাধ্য নেশারা, যার দু চোখের মায় আমি আমার আমিকে খুঁজে পাই। মেহুল, তুই আমার সেই বসন্ত যার বাহারি রঙে আমি আমার আমিকে হারিয়ে ফেলেছি। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, ব্যক্ত করতে পারি না আমার লুকানো অনুভূতিগুলোকে, তবু অগোছালো শব্দে তোকে বলতে চাই, ভালোবাসি প্রিয়, খুব ভালোবাসি তোমায়। অভির ভরার কণ্ঠস্বর ছেয়ে গেছে পুরো ঘর জুড়ে। দু চোখ দিয়ে ঝরছে নোনা পানির ফোঁটা। খোলা থাই গ্লাস দিয়ে বৃষ্টির ছাট এসে ভিজিয়ে দিচ্ছে দুটো মানবদেহে। সেই ছাট বৃষ্টির সঙ্গে মিলিয়ে যাচ্ছে অভির চিবুক বেয়ে গড়িয়ে পড়া পনির দল। বাহিরে বৃষ্টির টুপটাপ শব্দ, ক্ষণে ক্ষণে শোনা যাচ্ছে গান ফাটা বিকট মেঘেটা। ঘরময় নীরবতা। নিস্তব্ধ সে ঘরে দুজন কিশোর কিশোরী তাদের মনে লুকানো কথা আদান প্রদানে ব্যস্ত। সময় বাড়ছে, বাড়ছে শ্রাবণের বৃষ্টির তেজ। শীতল থেকে শীতলতর হচ্ছে ধরণী। ধীরে ধীরে মেহুল লেলিয়ে পড়ল অভির বুকে। অভি ওর উষ্ণ শরীরের সাথে নিবিড়ভাবে জড়িয়ে নিল মেহুলের শীতল দেহখানা। অন্তিম সে শীতল স্পর্শে প্রশান্তি মিলল অভির সারা শরীর জুড়ে। আর কোনো অভিযোগ নেই অভির, নেই কোনো অভিমান। 3-15 পর বর্ষার শেষে শরতের প্রারম্ভের কোন একদিনে যখন শরতের নীল আকাশ জুড়ে খেলা করছিল ভেজা ভেজা সাদা মেঘের দলেরা, তেমন একটি দিনে মেহুলরা বিদায় নিল অভির শহর ছেড়ে। অভি আটকায়নি মেহুলকে, বরং মুচকি হেসে ছেড়ে দিয়েছিল মেহুলের ফর্সা নরম হাতখানা। মেহুল নিজেও আর ফিরে এসে জড়িয়ে ধরেনি অভির বলিষ্ঠ হাত। বাবার হাত ধরে পাড়ি দিল অচেনা এক শহরের উদ্দেশ্যে, যেখানে অভি নামের কেউ নেই, নেই অভি নামের কোন স্মৃতি। আছে শুধু অচেনা অজানা কিছু মানুষের ভিড়। 2 বছর পর। সময় সকাল 9টা বেজে 40 মিনিট। ভার্সিটির লোহার বড় গেট দিয়ে দৌড়ে ভিতরে ঢুকছে এক কিশোরী।
তার লম্বা রেশমি চুলগুলো এলোমেলো হয়ে উড়ে চলেছে হাওয়ার তোড়ে। দৌড়ের কারণে হাঁপিয়ে উঠেছে মেয়েটা, তবুও থামার কোন নাম নেই। দৌড়েই চলেছে সে, যেন কোন দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে মেয়েটা। একসময় প্রচন্ড এক ধবার শব্দ করে মাটিতে পড়ে গেল মেয়েটা। ধুলো জমে থাকা মেঝেতে গড়াগড়ি খেল মেয়েটির পুরো দেহ। জামা কাপড়, হাত মুখ, পা, এমনকি চুলেও লেগে গেল ধুলোর আস্তরণ। রাগত দৃষ্টিতে মেয়েটা সামনের দিকে তাকালো, যেখানে দাঁড়িয়ে ছিল এক যুবক। মেয়েটি হাত ভর দিয়ে উঠে দাঁড়িয়ে রাগত স্বরে বলল, এই ছেলে, এই চোখে দেখো না নাকি? ছেলেটি কিছু বলল না, বরং মাটিতে পড়ে থাকা কালো রঙের ব্যাগটা কাঁধে ফেলে বলল, আমার একার কেন চোখ খারাপ হতে যাবে? তোমার চোখ দুটোই বোধহয় খারাপ হয়ে গেছে, না হলে এমন হাট্টাকাট্টা হ্যান্ডসাম ছেলেকে তুমি কিনা দেখতেই পেলে না। আমার চোখ খারাপ হয়নি। চোখ খারাপ হয়েছে তোমার। অবশ্য চোখ খারাপ হবে নাই বা কেন? চোখের সামনে হুড়পড়ির মতো এত সুন্দর মেয়ে দেখলে যে কারোরই চোখ মাথা এমনি মনও খারাপ হবে। এটাই স্বাভাবিক। মেয়েটি আরো একটু এগিয়ে এসে এক নিঃশ্বাসে বলল কথাগুলো। মেয়েটির কথার প্রতি উত্তরে ছেলেটি ধীর অথচ কাট কাট গলায় বলল, তুমি কি নিজেকে মিস ইউনিভার্স মনে করো নাকি? কেন? আমি কি দেখতে কম সুন্দর নাকি? যথেষ্ট সুন্দরী আমি, তাই নিজেকে মিস ইউনিভার্স বলে মনে করলে কোন ভুল হবে বলে মনে হয় না। লোকে ঠিকই বলে, মেয়েদের বুদ্ধি আসলেই তাদের হাঁটতে থাকে। যাকগে, তোমার সাথে ঝগড়া করার সময় নেই এখন আমার। পরে যদি কখনো দেখা হয় তবে আজকের তুলে রাখা ঝগড়াটা সেদিন সুদে আসলে আদায় করে নিব। আজ চলি মিস ইউনিভার্স। কথাগুলো বলেই ছেলেটা তার কাঁধে ব্যাগটা দোলাতে দোলাতে চলে গেল ভার্সিটির ভেতরে, নিজের ডিপার্টমেন্টের দিকে। এদিকে মেয়েটি তখনও গলা ফাটিয়ে বলতে লাগলো, এই ছেলে, এই কি বললে তুমি? তোমার এত বড় সাহস! ঠিক আছে, আবার কখনো দেখা হলে বুঝবে এই মেহুল কি জিনিস। বেয়াদব ছেলে! এই মেহুল, তুই এখনো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছিস? ওদিকে ক্লাস শুরু হয়ে গেল যে। আজ কলেজের প্রথম দিন, সে খেয়াল কি আছে তোর? পাশ থেকে কথাগুলো শুনে হাতের ঘড়িটার দিকে তাকালো মেহুল, তারপর পাশের মেয়েটির হাত ধরে আবারও হুট লাগালো সামনের দিকে। ক্লাসরুমের মাঝে সারিতে বসে আছে মেহুল। মেহুলের পাশে বসেছে মেহুলের বেস্ট ফ্রেন্ড জ্যোতি। গত 2 বছরে মেহুল এক জ্যোতি ছাড়া আর কারো সাথেই বন্ধুত্ব গড়ে তুলতে পারেনি। মেহুলের চলা ফেরা, হাসি কান্না সবকিছু জ্যোতিতেই সীমাবদ্ধ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ মেহুলের প্রথম ক্লাস। এইচএসসি পরীক্ষার পর মেহুল নিজেও এই ভার্সিটি ছাড়া আর কোন ভার্সিটিতে ফর্ম উঠায়নি আর না তুলতে দিয়েছে জ্যোতি। ওদের দুজনের কপাল ভালো ছিল বিধায় এই ভার্সিটিতেই চান্স জুটেছে তাদের, না হলে কপালে দুঃখ ছিল ওদের। মেহুলদের প্রথম ক্লাস শুরু হবার কথা ছিল 10টায়। এখন বাজে 10টা 40। অর্থাৎ ক্লাস শুরুর নির্ধারিত সময়ের থেকে প্রায় 40 মিনিট পেরিয়ে গেছে, তবুও এখনো কোন স্যার আসেনি ক্লাসে। এতে অবশ্য মেহমুদের জন্যই ভালো হয়। এমনিতেই আজ মেহুলের ঘুম দেরিতে ভাঙার কারণে কলেজে সঠিক সময়ে উপস্থিত হতে পারেনি সে। তার ওপর বদ ছেলেটার পাল্লায় পড়ে আরো কিছু সময় নষ্ট হয়ে গিয়েছিল মেহুলের। তবে এখন বেশ স্বস্তি পাচ্ছে সে। প্রথম দিন ক্লাসে লেট করে আসলে স্যারের কাছে ওর ইমেজের ফালুদা হয়ে যেত। মেহুল এদিক সেদিন তাকাতেই ওর বাম দিকের মাঝে সারিতে একটা চেনা মুখের দেখা পেল। সেই শ্যামবর্ণ কপাল বরাবর সিল্কি চুল, সেই হাসি যেগুলোর দর্শন মেহুল কিছুক্ষণ আগেই পেয়েছিল। ছেলেটার দিকে তাকিয়ে মেহুলের আগে গজগজ করে বলতে লাগলো, আর কোন ডিপার্টমেন্ট জুটলো না তোর বদ ছেলে, শেষমেশ আমার ডিপার্টমেন্টই তোর কপালে জুটলো। হায়, একে 4 বছর সহ্য করবো কিভাবে? যে ঝগড়ুটে ছেলে রে বাবা! দেখা হলেই পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চলে আসবে। মেহুল, তোর কপালটাই আজ খারাপ। সকালে উঠে প্রথমেই যে কার মুখ দেখেছিলি কে জানে। কথাগুলো বলেই হঠাৎ মেহুলের মনে পড়ল আজ সকালে ঘুম থেকে ওঠার পরও প্রথমেই নিজের মুখখানায় দেখেছিল আয়নায়। কথাটা মনে হতেই তরতরিয়ে থিতিয়ে থাকা রাগটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল মেহুলের। রাগী দৃষ্টিতে তাকালো বাম দিকে। মেহমুদের দৃষ্টিটা বামে ফিরতেই মেহুল দেখল ওই অসভ্য তাদর বদ ছেলেটা ওর দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। মুখে ঘুরিয়ে নিল মেহুল। ছেলেটার হাসি ও রাগের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। মেহুল ভাবলো বাহিরে বেরিয়ে যাবে, কিন্তু এমন সময় ক্লাসে ঢুকলো 1 বছর 40-এর লোক।
লোকটাকে ক্লাসে ঢুকতে দেখেই ক্লাসের সবাই উঠে দাঁড়িয়ে সম্মান জানালো তাকে। লোকটা তার হাতে রাখা বইটা টেবিলে রেখে নতুন মুখগুলোর দিকে তাকিয়ে বলল, আমি শফিকুল ইসলাম, তোমাদের ইংরেজি ডিপার্টমেন্টের একজন প্রফেসর। আজ যেহেতু তোমাদের সাথে আমার প্রথম ক্লাস, সেহেতু আজ তোমাদের সাথে আমি পরিচিত হব। আগামীকাল থেকে না হয় ক্লাস শুরু করব। তাহলে তোমরা তোমাদের পরিচয় শুরু করো। স্যারের কথায় ক্লাসের সবাই তাদের পরিচয় দেওয়া শুরু করলো। মেহুল উগ্রীব হয়ে তাকিয়ে রইল ছেলেটির দিকে, তার নাম পরিচয় জানার জন্য। ছেলেটাকে খুব পরিচিত মনে হয় ওর। মনে হয় আগে কখনো ছেলেটার সাথে দেখা হয়েছিল ওর। ছেলেটার তাকানো, বাচন ভঙ্গি সবটাই চেনা লাগে মেহুলের। এক সময় এলো সেই মাহেন্দ্রক্ষণ। স্যারের কথায় উঠে দাঁড়ালো শ্যাম বর্ণের ছেলেটি। ধীর গলায় বলল, আমি অভি, বাসা ঢাকায়। বলেই আবারও নিজের সিটে বসে পড়ল সে। মেহুল অস্ফুট স্বরে বলল, অভি। আশ্চর্য নামটা মুখে আনতেই অন্যরকম এক শিহরণ বয়ে গেল মেহুলের মাঝে। মেহুলের কেবলই মনে হতে লাগলো এই নামটা ওর জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। মনে হলো এই নামটাও আগেও কোথায় শুনেছে। একবার নয়, বহুবার বহুবার শুনেছে এ নাম। মনে করার চেষ্টা করলো মেহুল, কিন্তু পারল না। অসহ্য এক যন্ত্রণা এসে ভর করলো মেহুলোর মাথা। মেহুল মাথা ধরে বসে রইল নির্বাক হয়ে। এক সময় পাশ থেকে মৃদু ধাক্কা পেয়ে খেয়ে হারিয়ে ফেলল মেহুল। সামনের দিকে তাকিয়ে একটু অস্বস্তি নিয়েই উঠে দাঁড়ালো। তারপর একটু অগাছালো স্বরে বলল, নাম মেহুল, সিলেটেই থাকি। বলেই আবারও বসে পড়ল সে। তার চঞ্চল চোখে দৃষ্টি চলে গেল বামে। সেখানে মিনিট খানেক স্থির থেকে আবারও দৃষ্টি চলে গেল সামনের দিকে। শ্যামবর্ণের সেই ছেলেটি সবটাই লক্ষ্য করল নিঃশব্দে। মুচকি হেসে তাকিয়ে রইল মেহুলের দিকে। এই উদ্ভ্রান্ত দৃষ্টিটি তো দেখতে চেয়েছিল সে। এর জন্যই তো নিজের শহর, নিজের আপনজন ছেড়ে চলে এসে এই নতুন শহরে। এবার আর হাত ছেড়ে দেবে না সে, কিছুতেই না। পরপর দুটো ক্লাস করে ক্লান্ত হয়ে গেছে মেহুল। এখন মেহুলদের ব্রেক টাইম চলছে। তাই মেহুল জ্যোতিকে নিয়ে কলেজের ক্যান্টিনের উদ্দেশ্যে বেরিয়ে গেল। মেহুলের দেখা দেখি অভিও বেরিয়ে এলো ক্লাস শেষে। ক্যাম্পাসে তখন শিক্ষার্থীদের সমাগম। ক্যান্টিন, মাঠ, এমনকি ডিপার্টমেন্টের সামনেও দলে দলে দাঁড়িয়ে আছে তারা। কেউ বা দল বেঁধে দাঁড়িয়ে কথা বলছে, আবার কেউ বা দল ছুট হয়ে যত্রতত্র যেখানে সেখানে দাঁড়িয়ে আছে। মেহুলরা সেসব দিকে না তাকিয়ে সোজা চলে এসেছে ক্যান্টিনে। ক্যান্টিনের সামনের দিকের একটা টেবিলে বসলো মেহুলরা। পরোটা আর ডিম ভাজির অর্ডার দিয়ে জ্যোতির সঙ্গে গল্পে মেতে উঠল। অভিও মেহুলের পিছু পিছু ক্যান্টিনে এলো। মেহুলদের থেকে 2 টেবিল পরে বসে ও নিজেও ওর পছন্দ মতো খাবারের অর্ডার দিল। খাবার খেয়ে বেরিয়ে আসার সময় মেহুলের নজর পড়ল অভির ওপর। মেহুল সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো অভির দিকে। অভি তখন খাবার খেতে ব্যস্ত। মেহুল জ্যোতিকে নিয়ে বেরিয়ে এসে অপেক্ষা করতে লাগলো অভির জন্য। এ ছেলের কত বড় সাহস, ওকে ফলো করছে। মেহুলদের বেরিয়ে যাবার পর মিনিট 5 মধ্যেই বেরিয়ে এলো অভি। সতর্ক দৃষ্টিতে আশেপাশে তাকালেই মেহুলের চোখে চোখ পড়ে গেল ওর। অভি থমকালো। ওই কাজল কালো চোখ অভি অনেকদিন পর দেখল। হাতে গোনা তাও বছর 2 পর। অভির তৃষ্ণার্ত চোখ শান্ত হলো। অভির পা জোড়া চলতে গিয়ে থেমে গেল। মনে মনে প্রমোদ গুনল সে। এদিকে অভিকে ক্যান্টিনের পাশে দাঁড়িয়ে উকিঝুঁকি করতে দেখেই মেহুলের ভ্রুজোড়া আরো কুঁচকে গেল। ক্রমশ ওর সন্দেহ আরো দৃঢ় হবার আগেই জ্যোতি মেহুলকে জোরে ধাক্কা দিয়ে বলল, এই মেহুল, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? চল ক্লাসে যাই। আর ক্লাস করতে না চাইলে চল বাড়ি চলে যাই। এখানে এভাবে সং সেজে দাঁড়িয়ে থাকার কোনো মানে আছে? এই তুই থামতো, সবসময় ভুলভাল চিন্তা ভাবনা। চল আমার সাথে। ওই বজ্জাত ছেলেকে আজ শায়েস্তা করেই ছাড়ব। জ্যোতিকে থামিয়ে দিয়ে মেহুল বলে উঠল। মেহুলের কথায় জ্যোতি উত্তেজিত হয়ে বলতে লাগলো, এই তুই কি পাগল হলি? কলেজের প্রথম দিন একটা ঝামেলা না পাকালেই চলছে না তোর? কাকু জানলেই কিন্তু বকবে মেহুল। ধুর, চল তো আমার সাথে। প্রথম দিন যদি কোন শিক্ষা না দিয়ে ছেড়ে দেই, পরে দেখবে তা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তাই শুরুতেই কোন রোগের চিকিৎসা করানো জরুরি, বুঝলি গাদি? কথাগুলো বলেই মেহুল জ্যোতির হাত ধরে গটগট করে এগিয়ে গেল অভির দিকে।
এই তুমি কি আমাকে ফলো করছো নাকি? অভির সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো মেহুল। অভি মেহুলকে আসতে দেখেই বুঝেছিল মেহুল কি জিজ্ঞাসা করবে ওকে, তাই আগেই নিজেকে সামলিয়ে নিয়েছে ও। অভি মেহুলের প্রশ্নে এদিক সেদিকে তাকালো। অভির ভাবসাব দেখে মেহুল আবারও বলে উঠল, আরে এদিক ওদিক তাকাচ্ছ কেন? তোমাকেই বলছি আমি, যে একটা সুন্দরী মেয়ে দেখছো অমনি তার পিছু করা শুরু করে দিয়েছো। আচ্ছা তোমরা ছেলেরা এমন কেন, মেয়ে না দেখতেই শুরু হয়ে যাও? আরে থামো থামো, কাকে বলছো এসব তুমি? আমাকে? এই মেয়ে তোমার কি মনে হয় বলো তো? আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে কোন মেয়ের পিছনে পিছনে ঘুরবে? এটা হতেই পারে না, কখনোই না। তাই নাকি? তাহলে আমার পিছনে পিছনে কেন এসেছো শুনি? আরে এ তো দেখছে সব সময় এক লাইন বেশি বুঝে। তোমার বুদ্ধি আসলেই তোমার হাঁটুতেই রয়েছে, এখন শিওর হলাম আমি। এনিওয়ে, ক্যান্টিনটা যে তোমার পার্সোনাল প্রপার্টি এ কথা জানতাম না তো। জানলে ক্যান্টিনে খেতে আসতাম না। দাঁড়াও আমি এক কাজ করি। ক্যান্টিনের ভেতরে কয়েকজন বড় ভাইকে দেখলাম, যাই বড় ভাইদের বলে আসি এটা তোমার ক্যান্টিন, আর এখানে তুমি আর তোমার এই বান্ধবী বাদে অন্য কোন স্টুডেন্টদের খাওয়া একেবারে নিষিদ্ধ। কথাগুলো বলেই অভি পিছন ফিরে আবারও ক্যান্টিনে যাবার জন্য পা বাড়াচ্ছিল, ঠিক তখনই জ্যোতি অভির হাত ধরে বলে উঠল, আরে আরে তুমিও তো দেখছি মেহরের মতোই হাফ পাগল। এসব কথা বড় ভাইদের জানাতে আছে নাকি বোকা ছেলে? তার চেয়ে চলো ক্যাম্পাসে গিয়ে বসে কথা বলি কেমন? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা শুনে ক্যাম্পাস গিয়ে বসি, আর তোমার এই মাথামোটা বান্ধবী আমাকে ছাচড়া ছেলে উপাধি দিক। এইটাই তো চাও তুমি? অভিজ্যোতির কথার প্রতি উত্তরে উচ্চস্বরে বলল কথাগুলো। যদি দেখলে আশেপাশের কিছু ছেলেপেলেরা ওদের দিকে তাকিয়ে আছে, যেন ওদের ঝগড়া শুনে তারা খুব মজা পাচ্ছে। যদি আর সময় নষ্ট করলো না, মেহুল আর অভির হাত বগল দাবা করে বেরিয়ে এলো ক্যান্টিন থেকে। ভার্সিটির এক প্রাঙ্গণে এসে দাঁড়ালো ওরা তিনজন। এতটুকু পথ আসতে ওরা হাঁপিয়ে উঠেছে, বেশি হাঁপিয়ে উঠেছে যদি। দুজন হাঁটাগোটা ছেলে মেয়েকে টেনে আনা কম নাকি? তারপর দুজনই যেভাবে সারের মতো ছোটাছুটি লেগে দিয়েছিল। মেহুল এবার জ্যোতির পিঠে দুম করে একটা কিল বসিয়ে বলল, এভাবে টেনে নিয়ে এলি কেন আমাকে হুম? মেহুলের মারে ককিয়ে উঠল জ্যোতি। অতি কষ্টে মৃদু স্বরে বলল, আরে আমি তোর ভালোর জন্যই এখানে আনলাম তোকে। আজকাল দেখছি মানুষের ভালো করতে নাই। সিনিয়রদের নালিশ দিলে বুঝতি কি হতো? ঘোড়ার ডিম হতো। এই মেহুল কাউকেই ভয় পায় না বুঝলি। একবার তো পরীক্ষার হলে স্যারের সাথে ঝগড়া করেছিলাম জানিস। সে কি এক অবস্থা। মেহুলের কথায় অভি আবারও থমকে গেল। মেহুলের অবিনাশ স্যারের কথা মনে আছে কি করে? ওর তো মেমোরি লস হয়ে গিয়েছিল। অভি মেহুলের কাছে গিয়ে উত্তেজিত হয়ে বলল, কোন স্যারের কথা বলছিস তুই? বল আমাকে। আগের সব কথা মনে পড়ে গেছে তোর, তাই না? তবু তুই আমাকে না চেনার ভান করছিস কেন মেহুল? অবিনাশ স্যার আবার কে? তাকে তো চিনি না আমি। আমি তো দীপ্ত স্যারের কথা বলেছি। আর আপনি আমাকে তুই করে বলছেন কেন? কে আপনি? আপনি কি আমাকে চিনেন? মেহুলের কথা শুনে অভি হতাশ চোখে মেহুলের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর মেহুলকে ছেড়ে দিয়ে গটগট করে হেঁটে চলে গেল অন্যদিকে। মেহুল অশ্রুসিক্ত চোখে তাকিয়ে রইল অভি যাওয়ার পথের দিকে। এদিকে অতীশবাবু আজ বাড়িতেই ছিলেন। অফিস থেকে ছুটি নিয়েছেন আজ তিনি। ছুটি নেওয়ার অবশ্য একটা কারণ আছে। আজ ওনার পড়লাম প্রিয় বন্ধু মৃণাল ঘোষাল আসবেন ওনাদের বাড়িতেই। এতদিন পর বন্ধুকে দেখতে পাবেন এইটা ভেবেই বেজায় খুশি হয়েছেন তিনি। মৃণাল ঘোষের সাথে ওনার শেষ দেখা হয়েছিল আজ থেকে বছর দুয়েক আগে। সিলেটে আসার পর মাঝে মাঝে ফোন আলাপ হলেও কোথাও একটা দূরত্ব থেকেও যেত ওনাদের মাঝে। তারপর দুই বন্ধুই যখন ব্যস্ততার মাঝে ডুবে গেল তখন ফোন আলাপটাও আর হয়ে উঠত না। মাঝে মাঝে বন্ধুর জন্য বড্ড মনে খারাপ হতো ওনার। ভাবতো আবারও বন্ধুর কাছে চলে যাবেন তিনি, কিন্তু মেহুলের জন্য আর তা হয়ে উঠত না। কিন্তু এতদিন পর যখন তার প্রাণপ্রিয় বন্ধু নিজেও ওর বাসায় আসতে চাইলেন তখন আর মেয়ের কথা শুনলেন না। এক কথায় রাজি হয়ে গেলেন বন্ধুর কথায়। এখন শুধু বন্ধুর আসার পালা। এ কারণেই সকাল থেকে তিনি উৎসুক হয়ে ড্রয়িং রুমে বসে আছেন।
কখন মৃণাল বাবু আসবেন আর উনি জড়িয়ে ধরবেন তাকে। অতীশ বাবু বন্ধুর কথায় ভাবছিলেন, এমন সময় কলিং বেল বেজে উঠল। অতীশ বাবু হুড়মুড় করে দ্রুত চলে গেলেন মেইন দরজার দিকে। কাঠের ভারী দরজা খুলতেই অতীশ বাবুর চোখে পড়ল কালো শার্ট পরিহিত ছেলের উপর, যার ঠোঁটের আগায় সেই পরিচিত হাসির সাথে তিনি অনেককাল আগে থেকেই পরিচিত। অতীশ বাবু চমকালেন। এতদিন পর এভাবে ছেলেটিকে দেখতে পাবেন এটা তিনি কখনোই কল্পনাও করেননি। মানুষ যখন অবাকের শীর্ষে পৌঁছায় তখন বোধ হয় তারা তাদের স্বাভাবিক বোধ বুদ্ধির খেই হারিয়ে ফেলে। অতীশ বাবু নিজেও আজ অনেক দিন পর খেই হারিয়ে ফেলেছেন, তাই দরজায় ঠায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। এদিকে অপর্ণা দেবী অভিকে বাড়ির দরজায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত এগিয়ে এসে বলল, আরে অভি, তুই কখন এসেছিস? আর ভেতরে না এসে এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন শুনি? অভি মুচকি হেসে বলে উঠল, কি করে আসবো কাকিমা, কাকু তো দরজা ছেড়ে ভেতরে আসতেই দিচ্ছে না। অভির কথা শুনে অপূর্ণতা দেবী অতীশ বাবুর দিকে তাকিয়ে বিরক্তিস্বরে বলে উঠলেন, ওরই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি মাথার বুদ্ধিও শেষ হয়ে গেছে তোমার? কোথায় ছেলেটাকে ঘরে আনবে তা না করে উনি দরজায় ঠায় দাঁড়িয়ে আছেন। বুড়ো বয়সে বাপ মেয়ের বিমতি দেখতে দেখতে আমার জীবনটাই কয়লা হয়ে গেল। যত সব। কথাগুলো বলেই অপূর্ণ দেবী অভিকে নিয়ে ঘরে ঢুকলেন। অতীশ বাবু ঠায় দাঁড়িয়ে রইলেন দরজার পাশে। অভিকে ড্রয়িং রুমে বসতে দিয়ে অপূর্ণ দেবী ছুটলেন খাবার পরিবেশন করতে। সময় গড়িয়ে দুপুর পেরোবার জোগাড় হয়েছে। মিনিট পাঁচেক পর অতীশ বাবু অভির সামনের সোফায় এসে বসল। অভি অতীশ বাবুকে দেখে হাসল। প্রত্যুত্তরে অতীশ বাবু হাসলেন। তারপর এদিক সেদিকে পানে তাকিয়ে উসখুস করতে লাগলেন তিনি। অভি অতীশ বাবুর এমন অবস্থা দেখে হেসে বলল, আমাকে কিছু বলতে চাও কাকু? হ্যাঁ মানে না না, তোকে আবার কি বলবো আমি? কিছুই বলার নেই আমার। একটু তুতলিয়ে কথাগুলো বললেন অতীশ সাঁতরা। অভি আবারও হেসে বলল, চোখের আড়াল হলে মনেরও আড়াল হয়ে যায়, তাই না কাকু? অতীশ বাবু চমকে বলে উঠলেন, কি বললি? তেমন কিছু নয় কাকু, ভেবেছিলাম এতদিন পর আমাকে দেখে তুমি খুশি হবে, জড়িয়ে ধরবে আমায়, কিন্তু এসে দেখছি তুমি আমাকে দেখে মোটেও খুশি হও নি, বরং আমাকে দেখে তুমি ভয় পাচ্ছ। এত কেন ভয় পাচ্ছ কাকু? অতীশ বাবু মিথ্যে হাসি দিয়ে বললেন, শোন ছেলের কথা, তোকে দেখে ভয় পাবো কেন রে? তুই কি বাঘ না ভাল্লুক যে তোকে দেখে ভয় পাবো? আসলে অনেক দিন পর তোকে দেখে খেয়ে হারিয়ে ফেলেছি, এ যা। তা তোর বাবা কত দূর বলতো? সেই কখন আসার কথা, এখনো এলো না। অতীশ বাবুর কথা শেষ না হতেই বাসার কলিং বেলটা তারস্বরে বেজে উঠল আবার। অতীশ বাবুর হেসে বললেন, এবার বোধ হয় তোর বাবা এলেন, যাই দরজাটা খুলি গিয়ে। কথাগুলো বলেই অতীশ বাবু ছুটলেন দরজার পানে। অভি সোফায় বসেই অবাক চোখে দেখছিল অতীশ বাবুর ছেলে মানুষের রূপ। এই অভি ওখানেই বসে থাকবি? যা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছি, ফ্রেশ হয়েই খেতে বসবি কেমন? অভি মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর কাঁধের ব্যাগটা সোফায় রেখেই সোজা চলে গেল মাঝের একটি ঘরের দিকে। এদিকে অভি চলে যেতেই ড্রয়িং রুমে আগমন ঘটল অতীশ বাবু ও মেহুলের। অতীশ বাবুর মুখটা তখনও ভার হয়ে রয়েছে। মেহুল ঘরে এসে সোফা লক্ষ্য করে কাঁধের ব্যাগটা ছুঁড়ে মারতেই ধমকে উঠলেন অপূর্ণ দেবী। বললেন, এই ব্যাগ সোফায় ছুঁড়ছিস কেন? যা ঘরে গিয়ে রাখো। শোন মেহুল, বড় হচ্ছিস এখন তুই, তাই নিজেকে বাচ্চামো স্বভাবগুলো বদলা এবার। যা ঘরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মেহুল অপূর্ণা দেবীর কথার পৃষ্ঠে কথা বাড়ায়নি, তবে ওর চোখে মুখে তখন রাজ্যের বিরক্তি। অকারণেই আজ মেহুলের মন তিক্ত হয়ে আছে। এর আগেও বেশ কয়েকবার হুটহাট করেই মেহুলের মন এমন হয়েছে। সেদিনগুলো বেশ খারাপ কেটেছিল মেহুলের। হুটহাট মাথা গরম হতো, সবাই সাথেই রাগারাগি হতো, এমনকি মাঝে মধ্যে ভাঙচুরও করে ফেলত মেহুল। তবে আজ মন খারাপের দিক ভিন্ন। তাই তো মনে মাথায় রাগের ছাপ স্পষ্ট না হয়ে স্পষ্ট হয়ে উঠেছে কান্নার দল। আঁখি পল্লব ফেলে চিবুক বেয়ে গড়িয়ে পড়তে চাইছে তারা, কিন্তু মেহুল তাদের সেই ইচ্ছা পূর্ণ করছে না। জোর করে আটকে রেখেছে চোখের ভেতরেই। চিবুক বেয়ে গড়িয়ে পড়লেই যে বিপদ। নিজের ঘরে এসে ব্যাগটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে লম্বালম্বিভাবে শুয়ে পড়ল বিছানায়।
মেহুলের মাথার উপরে ঘুরতে লাগলো সবুজ রঙের সিলিং ফ্যানটা। মেহুলের দৃষ্টি সেদিকেই স্থির হলো। এভাবেই কেটে গেল প্রায় বেশ খানিকক্ষণ। এর মধ্যে পরিবর্তন হয়েছে মেহুলের দৃষ্টি। সিলিং ফ্যানের দিক থেকে দৃষ্টি সরে গিয়ে এইবার তা নিবন্ধ হয়েছে জানালার ওপারের আকাশের সীমানায়। এমন সময় খুট শব্দ করে খুলে গেল মেহুলের ঘরের ওয়াশরুমের দরজাটা। মেহুলের ভাবনায় ভাটা পড়ল। চমকে উঠে বসলো বিছানায়। তারপর ঘাড় ঘুরিয়ে পিছন পানে তাকালো। দেখলো ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে আসছে শ্যামবর্ণের একটা পরিচিত মুখ। মেহুল অবাক হয়ে দাঁড়িয়ে গেল সঙ্গে সঙ্গে। ততক্ষণে রুমের ভেতরে এসে পড়েছে অভি। অভি নিজেও মেহুলকে এ সময় ঘরে দেখে একটু ঘাবড়ে গেল। বলা তো যায় ওকে দেখে আবার কি করে বসে মেহুল। যদি আবারও আগের মতো পাগলামি জুড়ে দেয় তবে খুব কেলেঙ্কারি কাণ্ড হবে আজ। এসব ভেবে অভি ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল, ঠিক তখনই অভি পিছন থেকে শুনতে পেল মেহুলের রিনরিনে কণ্ঠস্বর। এই ছেলে, তুমি তো দেখছি সাংঘাতিক ছেলে। হুম, কলেজে ঝগড়া করে মনে হয় আজ মিটেনি তোমার, তাই না? সেই জন্যই আমার বাড়ি অব্দি চলে এসেছো তুমি। শুধু কি আমার বাড়িতে এসেই ক্ষান্ত হয়েছো, আমার ঘর অব্দি চলে এসেছো তুমি? আমি তো তোমার সাহস দেখে অবাক হয়ে গেছি। এই ছেলে, সত্যি করে বলো তোমার আসল উদ্দেশ্য কি? কি উদ্দেশ্যে তুমি আমাদের বাড়িতে এসেছো? অভি ভেবেছিল মেহুলের সাথে কোন বাকবিতণ্ডতায় না জড়িয়ে সোজা চলে যাবে ড্রয়িং রুমের দিকে, কিন্তু অভি ভুলেই গিয়েছিল মেহুল কি ধরনের মেয়ে। এই মেয়ে যে এখন ওকে হাজারটা প্রশ্ন করে ওর মাথা চিবিয়ে খাবে, এটা আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল অভি। হলো তাই। সময়ের কাটা মিনিটের ঘর না গড়াতেই মেহুলের একের পর এক প্রশ্ন ধেয়ে এলো অভির দিকে। অভি দীর্ঘশ্বাস ফেলে পিছন ফিরে তাকালো। মেহুল অভির থেকে মাত্র 3 কদম সামনে দাঁড়িয়ে আছে। অভি আরো এক পা সামনে এগিয়ে এসে ধীর গলায় বলল, আমার মনে হয় তুমি ভুল বুঝছো। আমি সে নই যাকে তুমি খুঁজছো। আমি তোমার বাবার বন্ধুর ছেলে। আমার কথা বিশ্বাস না হলে তুমি তোমার বাবাকে বলে দেখতে পারো। আশা করি তিনি অন্তত তোমাকে মিথ্যে বলবেন না। আর হ্যাঁ, তোমাকে তুমি করে বলছি দেখে আবার কিছু মনে করো না। তোমাকে দেখে আমার জুনিয়র বলেই মনে হয়েছে, তাই তুমি করেই বললাম তোমাকে। আমার মনে হয় তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছো, এবার আসি তাহলে। মেহুল অভির কথা শুনে কিছুক্ষণ তোবড়া খেয়ে তাকিয়ে রইল অভির মুখ পানে। তারপর ঘোর কাটিয়ে একটু রাগত স্বরেই বলে উঠল, এই ছেলে, তোমার কি আমাকে গাদি বলে মনে হয়? যে তুমি আমাকে যা বুঝাবে আমি তাই বুঝবো? শোন, এই মেহুলকে বোকা বানানো এত সোজা নয়, বুঝেছো? এখন ভালোই ভালোই বলো আমাদের বাড়িতে কেন এসেছো? যদি প্রশ্নের উত্তর না পাই তবে আজ আমি তোমাকে উত্তম মাধ্যম খাইয়েই ছাড়বো, এই বলে দিলাম আমি। মেহুলকে বোকা বানানো, তাই না? তুমি দেখছি আমার কথা বিশ্বাসই করছো না। পৃথিবীতে 7 জন মানুষ হুবহু একই রকম দেখতে হয়, জানো তো? আমার তো মনে হয় জানো না, তাই এমন করছো। এক কাজ করি, আমি তোমার বাবাকেই বরং ডাক দেই, কেমন? মেহুলের কথা থামিয়ে অভি কথাগুলো বলল মেহুলকে। তারপর তার স্বরে ডাক ছাড়লো অতীশ বাবুর উদ্দেশ্যে। মেহুল চুপচাপ দাঁড়িয়ে অভির কানগুলো দেখতে লাগলো। আজ এই ছেলের শেষ কাণ্ডকারখানা ওর দেখেই ছাড়বে। পরন্ত বিকেল। নীল আকাশ রাঙিয়ে আছে গাঢ় কমলা রঙের আভায়। সূর্যের কমলা আভা ছড়িয়ে পড়েছে চারিদিকে। আর কিছুকাল পর অস্ত যাবে সে। ফুরফুরে হাওয়া খেলে যাচ্ছে প্রকৃতিতে। মাথার উপর কমলাটে রক্তিম আকাশটা তখন বড্ড ব্যস্ত। একদল শালিক পাখির দল কিচিরমিচির শব্দ করে উড়ে চলেছে রক্তিম আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত বরাবর। পাখিগুলো তাদের নিরে ফেরবার তাল করছে। বেলা শেষ হয়ে এলো যে। সূর্যি মামা অস্ত যাবার সাথে সাথেই পুরো ধরনীর রাজত্ব চলে যাবে অন্ধকারের দখলে। এখন অমাবস্যা তিথি। তাই সন্ধ্যার পর চারিদিক ঢেকে যাবে মিশমিশে কালো অন্ধকারে। বড্ড নিশ্ছিদ্র সে অন্ধকার। ছাদের কার্নিশে দাঁড়িয়ে আছে মেহুল। ঝিরিঝিরি হাওয়ার তালে উঠছে মেহুলের কালো অবাধ্য চুলগুলো। পিছনেই দাঁড়িয়ে আছে অভি। দুজনের মধ্যে হাত খানিকের দূরত্ব কেবল। দুজন দুজনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছে বেশ স্পষ্টভাবে। হঠাৎ করে একদল অবাধ্য হাওয়া এসে আরো খানিকটা এগিয়ে আনলো ওদের দুজনকে। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে নীরবতা পালনে ব্যস্ত, যেন আজ তাদের নীরবতা পালনের দিন। কেউ কোন কথা বলছে না।
অবশেষে এই নীরবতার প্রহর শেষ করে কথা বলে উঠল অভি নিজেই। বলল, এতদিন সবটাই তবে নাটক ছিল তোর মেহুল। মেহুল সহসাই পিছন ঘুরে ওর ডাগর ডাগর চোখ দুখানা তুলে তাকালো অভির দিকে। তারপর মৃদুস্বরে বলল, সবটা নাটক ছিল এ কথা কখন বললাম তোকে আমি? দেখ মেহুল, কথা পেঁচাবি না, যা বলবি সরাসরি বলে। নিচে যে বললি বড়। একটু আগেই কথাগুলো বলে উঠেছিল অভি, কিন্তু পুরো কথা শেষ করতে পারেনি ও। তার আগেই মেহুল বলে উঠল, কি বলেছি? কিছু বলেছিলাম বুঝি? মেহুলের কথায় তোবড়া খেয়ে গেল অভি। একবার ভাবলো এখনো বোধহয় মেহুল নাটকই করছে ওর সাথে, আবার পরক্ষণেই মেমোরি লস নামের শব্দটা এসে আচমকা আক্রমণ করে বসলো ওর মাথায়। অভি অসহায় হয়ে তাকিয়ে রইল মেহুলের। মেহুলের তখন হাসির দমকে পেট ফেটে যাবার দরুন। ঘন্টা দুয়েক আগের ঘটনা। মেহুলের ঘরে অভি ও মেহুলের ঝগড়ার সূত্রপাত ঘটলে সেখানে উপস্থিত হন মেহুলের বাবা অতীশ বাবু নিজে। একে তো বন্ধুর এখনো দেখা পাননি তিনি, তার ওপর ওদের দুজনের ঝগড়া দেখে রেগে গিয়েছিল অতীশ বাবু। রগচ্ছা স্বভাবটা আবারও দেখা দিয়েছে ওনার মধ্যে। অতীশ বাবু রেগে বললেন, বলি তোমাদের কি হয়েছেটা কি? বাড়িটাকে কি মাছের বাজার পেয়েছো নাকি দুজনে যে এত চিৎকার চেঁচামেচি জুড়ে দিয়েছ? বাবার রাগী কণ্ঠে ভয় পায় না মেহুল। কাট কাট গলায় বলে, এই ছেলেটাকে বাবা। অতীশ বাবু এবার নাক ছিটকালেন। মুখ বেঁকিয়ে বলল, দেখ মেহুল, অনেক নাটক হয়েছে, এবার অন্তত নাটকের শেষ ঘটাও। 2 বছর বেচারাকে কষ্টে রেখেছ, এবার অন্তত রক্ষা করো। অতীশ বাবুর কথায় মেহুল মিটিমিটি হাসলেও অভি পড়ে যায় বিপাকে। কাকুর কথার কোন অর্থই বুঝতে পারছে না সে। তাই একরকম বোকার মতো অতীশ বাবুকেই প্রশ্ন করে বসেও। বলে, কিসের নাটক কাকু? কি সব বলছো, কিছুই তো বুঝতে পারছি না আমি। এই এলেন আরেক হাদারাম। এক হাদারামের এখনো আসার সময় হয়নি, তাই সে তার গুণধর হাদারামকে পাঠিয়ে দিয়েছে। এই যে হাদারাম, শোনো, তোমার মেহুল বছর খানেক আগেই সুস্থ হয়ে গেছে। আগের সব কথায় তার মনে আছে এখন, বুঝেছ? সেজন্যই তো আজ তোমরা সপরিবারে এখানে আসছো। এর পেছনে অবশ্য আরো একটা কারণ আছে, যা পরে তোমাদের জানানো হবে। কথাগুলো বলেই গটগট করে তিনি বেরিয়ে যান মেহুলের ঘর থেকে। তারপরের ঘটনা অতি সংক্ষিপ্ত। এত উত্তেজনা নিতে পারেনি অভির শরীরখানা। তাই মিনিট খানেকের মাঝেই শরীরের ভার হারিয়ে মেঝেতে চৈতন্য হারিয়ে লুটিয়ে পড়ে সে। এরপর অভির যখন জ্ঞান ফিরে আসে তখন তপ্ত দুপুরের অবসান ঘটিয়ে প্রকৃতিতে উপস্থিত হয়েছে পড়ন্ত বিকেলের। অভি আর ঘরে বসে থাকেনি। মেহুলকে নিয়ে দ্রুত চলে এসেছে ছাদে। বর্তমান ঘটনা, ড্রয়িং রুমের নরম গদির সোফায় বসে আছে মেহুল ও অভির দুই পরিবার। ওনাদের সাথে যোগ দিয়েছেন অভিদের পারিবারিক পুরুত মশাই। কষ্টি মিলানো আগেই হয়ে গেছে, এখন শুধু শুভ লগ্ন দেখা বাকি। তাই আজ পুরুত মলাইকে সাথে নিয়ে বিয়ের লগ্ন দেখে বিয়ের কথাবার্তা পাকা করতে এসেছেন মৃন্ময় বাবু। বিয়ের কথা মেহুল বা অভি কাউকেই জানানো হয়নি আগে। ওনারা চেয়েছিলেন ওদের দুজনকে এক দাঁত ছড়ায় বেঁধে চমকে দিবেন ওদের। হয়েছেও তাই। বিয়ের কথা শুনে দুজনেই বেশ চমকে গেছে। অভি প্রথমে আপত্তি জানিয়েছিল মেহুলের কথা ভেবে পড়ে অবশ্য মেহুলের সম্মতি পেয়ে আর বাগড়া বাঁধায়নি। পুরুত মশায় বাজি দেখে দুটো শুভ লগ্ন পেলেন। একটা হলো দিন 15 পর গোধূলি লগ্ন, আর একটা অবশ্য মাস 2 পরের লগ্ন। অভি দুই পরিবারের সবাইকে মানিয়ে দিন 15 পরের লগ্ন ঠিক করলো বিয়ের জন্য। মেহুলকে আপন করে নেওয়ার জন্য আর যে তরস হইছে না ওর। তাই আর বেশি দিন অপেক্ষা করতে চায়নি অভি। শুভ কাজ যত দ্রুত করা যায় ততই ভালো। বিয়ের আনন্দের দুই পরিবারের লোক বেজায় খুশি। বিয়ের কথাবার্তা পাকাপাকি করে মৃন্ময় বাবু ও ওনার স্ত্রী সেদিনই সিলেট ছাড়লেন ঢাকার উদ্দেশ্যে। ওনাদের চলে যাবার দিন 3 পর মেহুলরাও চলে এলো ঢাকায়। বিয়েটা মেহুল ওদের ঢাকার সেই পুরনো বাড়িটাতেই করতে চায়। দেখতে দেখতে চোখের পলকে কেটে গেল 15টা দিন। আজ সেই মাহেন্দ্রক্ষণ। আজ অভি ওর মেহুলকে অগ্নিকুণ্ডকে সাক্ষী রেখে 7 জন্মের অর্ধাঙ্গিনী করে পাবে। যথাসময়ে বর কনেকে নিয়ে পুরুত মশাই বিয়ের কাজ সম্পন্ন করলেন। প্রথমে শুভদৃষ্টি, তারপর 7 পাক ঘোরা, অতঃপর সিঁদুরদান। অভিদের বিয়ের রীতি অনুসারে বিয়ের প্রথম রাত বাসর জাগতে হয় সবার সঙ্গে।
অভিদের বাসরের আয়োজন করা হলো মেহুলদের বাড়িতে। মেহুলদের আত্মীয় স্বজন কেউ ছিল না, অভিদের পক্ষ থেকে যারা ছিল তারা সবাই প্রবীণের খাতায় নাম লিখিয়েছে। জ্যোতি অবশ্য এসেছিল বিয়েতে, কিন্তু ও বেচারি একা একাই বা কি করবে। তবুও সকলে মিলে রাতের প্রথম প্রহরটা রইল অভিদের বাসরে। তারপর সবাই ঢলে পড়ল ঘুমে। অভি তখন মেহুলকে কোলে করে চুপি চুপি নিয়ে এলো ছাদে। বছর 2 আগের সেই পুরনো ছাদ। মেহুলদের ছাদের পাশেই লাগোয়াভাবে অভিদের ছাদটা। অভি মেহুলকে কোলে নিয়ে ওদের ছাদে চলে এলো। ছাদের পুরনো ভাঙ্গা কার্নিশটা এখনো সেভাবেই পড়ে আছে। গত 2 বছরে অভি সেইটা ঠিক করাতে দেয়নি ওর বাবাকে। কারণ হিসেবে দেখিয়েছিল মেহুলের সাথে কাটানো সেই স্মৃতির চিহ্ন। তবে পুরো দোলনাটা আজ বেলি ফুলে সাজিয়েছে অভি। শুভ্র চাদরে ঢেকে আছে পুরো দোলনা। বাতাসে ছড়িয়ে পড়েছে বেলি ফুলের করা সুমিষ্ট গন্ধটা। আকাশে আজ গোল চাঁদ উঠেছে। চাঁদের ভরা জোছনা এসে পড়েছে ছাদের মেঝে, দোলনা এমনি দূরের নারিকেল গাছের মাথাতেও। অভি মেহুলকে কোল থেকে নিচে নামালো। ছাদে পা রেখে চারিদিকটা ভালো করে দেখে নিল মেহুল। কত পুরানো স্মৃতি জুড়ে আছে ছাদকে ঘিরে। কথাগুলো ভাবতেই মেহুলের চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জলের ধারা। চোখ মুছল না মেহুল। আজ না হয় আনন্দের স্মৃতিগুলো রোমন্থন হোক। পিছন থেকে বলিষ্ঠ হাতে অভি আঁকড়ে ধরল মেহুলকে। তারপর পিঠের চুলগুলো একপাশে রেখে কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, এই জায়গাটার কথা মনে আছে তোর? সেই পূর্ণিমার দিনের কথা। সেদিনের সেই প্রথম চুম্বনের কথা মনে পড়ে। সেদিন প্রথমবার আমি আমার অনুভূতির সাথে পরিচিত হয়েছিলাম। সেদিনের তোর সেই তপ্ত নিঃশ্বাস এখনো আমি আমার মাঝে জমিয়ে রেখেছি। আমার ঠোঁটে, নাকে, বুকে এখনো তোর সেই ঘ্রাণ জমিয়ে রেখেছি আমি। কিন্তু বছর 2 দূরত্বে ঘ্রাণটা বড্ড ফিকে হয়ে এসেছে জানিস। এখন আর আমার শরীর থেকে তুই নামক ঘ্রাণটা পাই না। আজ আবারও তোর ঘ্রাণটা আমি আমার শরীরে মেখে নিতে চাই। সেই সাথে তোকেও নিজের বাহু বন্ধনে আষ্টে পৃষ্ঠে বাঁধতে চাই। তোর হাতে হাত রেখে কাটাতে চাই হাজো বসন্ত। দিবি আমাকে সেই সুযোগ? অভিতপ্ত নিঃশ্বাস আছড়ে পড়ছে মেহুলের গলা জুড়ে। মেহুল নিজেকে ধীরে ধীরে সমাপন করে দিল অভির হাতে। তারপর পূর্ণিমার ঝকঝকে সাদা আলোয় এক জোড়া কপোত কপোতি ভেসে গেল তাদের ভালোবাসার অতল গহ্বরে। সমাপ্ত।